ঠিক আছে, তাহলে শুরু করছি। আচ্ছা, শেষ আমি করেছিলাম 4.11 থিওরেম, যেখানে ছিল যে একটা কম্প্যাক্ট সাবসেট কি হয়, অলওয়েজ বাউন্ডেড হবে এবং ক্লোজড হবে। ঠিক আছে, এটা আমরা করেছিলাম। ঠিক আছে, তো এখন যেটা করব, থিওরেম 4.12, থিওরেম 4.12 এটা কি বলছে? বলছে যে যে একটা মেট্রিক স্পেস আছে, ধরো যে লেট এক্স বি এ কম্প্যাক্ট মেট্রিক স্পেস। ঠিক আছে, মানে এক্সট্রা বলে দেওয়া আছে কম্প্যাক্ট মেট্রিক স্পেস, আর এফ হচ্ছে বি এ ক্লোজড সাবসেট অফ এক্স। তাহলে কি দেখলাম, এক্সটা হচ্ছে কম্প্যাক্ট আর এফটা হচ্ছে তার একটা ক্লোজ সাবসেট। দেন এফ বি, এফ ইজ কম্প্যাক্ট। ঠিক, তাহলে কম্প্যাক্টের ক্লোজ সাবসেট যদি হয় তাহলে সেটা কম্প্যাক্টই হবে। এইটা হচ্ছে আমাদের, এবার এটা প্রুভ করব। এটা এটা খুবই সহজ, মানে একদম এটা বলার কিছুই নেই, একদম খুবই সহজ জিনিস। তো এটা প্রুভ করার জন্য তুমি কি তোমার হাতে কি কি রাস্তা আছে? হ্যাঁ, তোমার যদি মনে থাকে আমরা তিনটে কিন্তু ডেফিনেশন দিয়েছিলাম। একটা হচ্ছে ওপেন কভার দিয়ে, আর 3 নম্বর যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটা হচ্ছিল যে একটা যদি কালেকশন অফ ক্লোজ সাবসেটস থাকে। দাঁড়াও, একজন জয়েন করছে বোধহয়। হ্যালো প্রতীক। প্রতীক, আচ্ছা হ্যাঁ, তো 3 নম্বর ডেফিনেশনটা কি ছিল? 3 নম্বর ডেফিনেশনটা ছিল যে, তোমাদেরকে এখানে তো আছে, আমি সেটা দেখিয়ে দিই। 3 নম্বর, এই যে দেখো, যে এক্সটাকে কম্প্যাক্ট বলা হবে যদি কোনো একটা ফ্যামিলি অফ ক্লোজ সেটস যদি থাকে, এমন ক্লোজ সেট যাতে যে কোনো ফাইনাইটলি মেনি নিয়ে যদি তুমি ইন্টারসেক্ট করো সেটা নন এমটি হবে। ঠিক আছে, যদি এরকম একটা কালেকশন তুমি নাও তাহলে দেখবে যে তুমি সব কটা নিয়ে যদি ইন্টারসেকশন করো তাহলেও নন এমটি হবে। এটা ছিল। ঠিক আছে, তো তুমি যে কোনো একটা নিয়ে আমরা প্রুফগুলো করতে পারি কম্প্যাক্টের। তো যাই হোক, এইটা যেহেতু ক্লোজ দেওয়া আছে অলরেডি, তো এটা আমরা কি দিয়ে শুরু করব? এটা আমরা যে কোনোটা দিয়েই করতে পারি। ঠিক আছে, এটা প্রথমটা দিয়েই করাটা সহজ হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজ কি, আমরা দেখাতে চাই যে এফটা ক্লোজ। ঠিক, তো ক্লোজ যদি দেখাতে, মানে কম্প্যাক্ট যদি দেখাতে চাই, আমাদের কি করতে হবে, একটা ওপেন কভার নিতে হবে। ঠিক, তাহলে আমরা একটা কি করব, ওপেন কভার নিয়ে নেবো কার, এফ এর। সো লেট জি ইকুয়ালস টু ইউ, আচ্ছা ইউটা আমি নিতে চাইছি না, জি আলফা নিচ্ছি, such that alpha belongs to some index set, okay, be a open cover of bn, open cover of f। ঠিক, তার মানে এরা ওপেন সেট ইন এক্স। এফ এ কিন্তু ওপেন আমি বলছি না, কারণ এখানে তুমি এফ এ ওপেন বললেও চলবে, আবার এক্স এর ওপেন সেট নিয়ে কাজ করলেও চলবে, কারণ কম্প্যাক্টের ক্ষেত্রে দুটোর যে কোনোটাই চলে আর কি। তো যাই হোক, আমরা কি করেছি, আমরা এক্স এর ওপেন নিয়েছি, মানে জি আলফাগুলো ওপেন ইন এক্স। ঠিক আছে, তাহলে দেখো এই, তাহলে ইউ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি,
তাহলে এফ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ জি আলফা। এখানে সাবসেট বলছি, ইকুয়াল বলছি না। ইকুয়াল তখনই হতো যদি জি আলফাগুলো ওপেন ইন এফ হতো, কারণ যেহেতু এরা ওপেন ইন এক্স, তাহলে এদের ইউনিয়নটা এফ এর চেয়ে একটু বড় হয়ে যেতে পারে। কারণ ডান দিকটা দেখো তুমি ওপেন সেট, কিন্তু বাঁ দিকটা ক্লোজ সেট, তো দুটো ইকুয়াল হওয়ার একটা চান্স কম আছে। ওকে, আচ্ছা এবার আমাদের দেখো, আমাদের গিভেন ইনফরমেশন কি আছে যে এক্সটা কম্প্যাক্ট, এটা কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। তো এক্সটাকে যদি আমি কম্প্যাক্টটাকে ইউজ করতে চাই, তাহলে আমার কিন্তু কভার কার লাগবে, এক্স এর কভার লাগবে। এখন এক্সটা হচ্ছে বড় সেট, তার মধ্যে একটা এফ লুকিয়ে আছে। আমি এফ কে কভার করেছি, কিন্তু এক্স কে তো পুরোটা কভার করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এক্সটাকেও কভার করতে গেলে কিছু এক্সট্রা জিনিস লাগবে, ঠিক? কিন্তু এখানে একটা আমি এফ অবধি কভার করে দিচ্ছি, বাকি কোনটা থাকছে, বাকি থাকছে এফ এর বাইরের অংশটা। কিন্তু এফ এর বাইরের অংশ তো নিজে একটা ওপেন সেট, তাহলে ওটা যদি আমি এই জি এর সঙ্গে এক্সট্রা অ্যাড করে দিই, তাহলে আমার একটা পুরো এক্সকে আমি কভার করতে পারবো ওপেন সেট দিয়ে। সো তুমি তাহলে একটা কি করছো, নতুন একটা কভার করছো, লেট জি ড্যাশ ইকুয়ালস টু জি ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট। তার মানে কি, জি এর এলিমেন্টগুলো তো থাকলোই, সঙ্গে এফ কমপ্লিমেন্ট একটা এক্সট্রা অ্যাড করলাম। দেন জি ড্যাশ is an open cover of x। বলো এইটুকুতে কারো কোনো ডাউট আছে? তোমরা ফলো করছো কিনা নব? হ্যাঁ স্যার করছি, কিন্তু এই জায়গাটা একটু আরেকবার বললে ভালো হয়। দেখো এক্সটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে বড়টা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে একটা কম্প্যাক্ট সেট, ঠিক আছে? এক্সটা হচ্ছে, এফটা হচ্ছে ক্লোজ সেট, ঠিক? তো আমরা চাইছি কি এফটাকে কম্প্যাক্ট দেখাতে। তো কোনো সেটকে যদি আমি কম্প্যাক্ট দেখাতে চাই, আমি কি করব, তার একটা যে কোনো ওপেন কভার নেব, দেখাবো যে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। এটাই তো আমাদের লক্ষ্য, তাই না? কোনো সেটকে তুমি হ্যাঁ স্যার। কম্প্যাক্ট দেখাতে গেলে কি করবে, তার যে কোনো একটা ওপেন কভার নেবে, তার ফাইনাইট সাব কভার বানাতে হবে। তো আমি এফ এর একটা কি করলাম, ওপেন কভার নিলাম জি। তাহলে জি জি দ্বারা আমি এফটাকে পুরোটা কভার করতে পারছি, ঠিক আছে? এতদূর ক্লিয়ার আছে? কিন্তু আমার হাতের ইনফরমেশনটা কি, ইনফরমেশন হচ্ছে যে এক্সট্রা কম্প্যাক্ট দেওয়া আছে, সেইটাকেই তো আমাকে কাজে লাগাতে হবে। কিন্তু এক্সটাকে যদি কম্প্যাক্টটাকে কাজে লাগাই, তাহলে আমাকে এক্স এর কভার ইউজ করতে হবে। কিন্তু আমি এফ কে কভার করতে পারছি, কিন্তু এক্স কে কভার করতে গেলে কি করতে হবে, এফ এর বাইরের যে অংশটা সেটাকেও আমাকে কভার করতে হবে। তাহলে এফ এর বাইরের অংশ কে, এফ কমপ্লিমেন্ট। তো এফ কমপ্লিমেন্টটা এত একটা ওপেন সেট, ঠিক? তো এফ কমপ্লিমেন্টটা একটা ওপেন সেট, সেই জন্য আমি যদি এফ কমপ্লিমেন্ট এই জি এর সঙ্গে যদি জুড়ে দিই, হ্যাঁ, তাহলে আমি পুরো এফটাকে এক্সটাকে কভার করতে পারছি, কারণ এফ কমপ্লিমেন্ট দিয়ে বাইরের অংশটা কভার হয়ে গেল, আর জি এর এলিমেন্টগুলো দিয়ে এফটা পুরোটা কভার হয়ে গেল, তাহলে পুরো এক্সটা কভার হয়ে গেল না? হ্যাঁ স্যার। বিকজ এখানে আমি লিখে দিই, বিকজ এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন। হলো, তাহলে পুরোটা কভার হয়ে গেল। এবার আমাদের দেওয়া আছে যে এক্সটা কম্প্যাক্ট, তার মানে নাও অ্যাজ এক্স ইজ কম্প্যাক্ট, এক্সটা কম্প্যাক্ট, আর এইটা হচ্ছে একটা জি ড্যাশটা হচ্ছে এক্স এর কভার একটা, তাহলে জি ড্যাশের একটা ফাইনাইট সাব কভার থাকবে। সো জি ড্যাশ হ্যাজ এ ফাইনাইট, জি ড্যাশ contains a finite subcover of x। তাহলে আমি জি ড্যাশ থেকে একটা ফাইনাইট সাবকভার পেয়ে যাব x এর, ঠিক? লেট, আচ্ছা এই যে ফাইনাইট সাবকভার আছে, তার মধ্যে জি এর এলিমেন্ট থাকতে পারে আর এফ কমপ্লিমেন্টও থাকতে পারে, ঠিক? তাহলে লেট
these let the finite subcover is given by strict f equals to u1 g1 g2 up to gn হ্যাঁ কমা f কমপ্লিমেন্ট। দেখো আমি তো জানি না যে f কমপ্লিমেন্ট আছে কি নেই, তো আমি নিয়ে নিলাম, এক্সট্রা নিলে তো ক্ষতি নেই, ঠিক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই f কমপ্লিমেন্ট তার মানে এই কটা সেট দিয়ে পুরো এক্সট্রা কভার হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো তাহলে এক্সট্রা কভার হয়ে যাচ্ছে, কিন্তু এই f কমপ্লিমেন্ট দেখো f কে কভার করতে কোনো রোল প্লে করছে না। তার মানে আমি এইটুকু কি বলতে পারি যে g1 g2 gn দিয়ে পুরো fটা কভার হয়ে যাবে। দেখো f কমপ্লিমেন্ট মানে কোনটা, এই অংশটা, ঠিক। এই অংশটার যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে ফটা পড়ে থাকছে, তাহলে এই পুরো সেট এই সেটগুলো সবাই মিলে কিন্তু সবার ইউনিয়ন করলে এক্সট্রা পাচ্ছি, আর এইটা হচ্ছে শুধু f কমপ্লিমেন্ট। তাহলে নিশ্চয় এই বাকিগুলো নিশ্চয় ফটাকে পুরো কভার করছে, কারণ বাকিগুলো যদি পুরো ফটাকে কভার না করতো তাহলে ওই অংশটা তো ফাঁকাই থেকে যেত, f কমপ্লিমেন্ট দিয়ে তো ওই অংশটা ভরা করাই যাবে না। তাহলে as f complement does not cover any part of f, so g1 g2 g3 up to gn must cover f। বলো বুঝতে পারছো কিনা? এই জায়গাটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কারো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে তো ফাইনাইট সাব কভার হয়ে গেল না। এবং দেখো এই g1 g2 gn এটা তো নিশ্চয়ই কার এই g থেকেই তো এসছে, তার মানে তো আমরা একটা ফাইন সাব কভার পেয়ে গেলাম। সো তুমি লাস্টে এখানে লিখে দাও, সো g contains a finite subcover g1 up to gn of f, therefore f is compact। লাস্টে ওটা লিখে দাও তাহলেই হয়ে গেল, বোঝা গেল? দেখো এই যে এইটা একটা ছোট প্রমাণ, অতএব এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ছোট যত তত বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে তোমাদের জন্য। আচ্ছা এবার আমরা একটা ডেফিনেশন পড়ব, হ্যাঁ, সেটা কি? সেপারেবল কাকে বলে? সেপারেবল স্পেস বলতে আমরা কি বুঝি? সেপারেবল স্পেস, ঠিক। সেপারেবল স্পেস হচ্ছে যে a topological space is said to be separable। এটা স্যার কত নাম্বার পেজ? 189 189। দাঁড়াও 189, হ্যাঁ। সেপারেবলের ডেফিনেশনটা এখানে দেওয়া নেই, তো আমি ওটা বলে দিচ্ছি তোমাদের, চিন্তা নেই। সেপারেবল if there is a countable dense subset। দেখো তাহলে এটা স্যার টপোলজিক্যাল স্পেস হুম x is said to be separable, মানে টপোলজিক্যাল স্পেস গুলাকে একটা টপোলজিক্যাল স্পেস কে সেপারেবল বলা হবে ওটা হ্যাঁ যদি কাউন্টেবল ডেন্স সাবসেট অফ x এর থাকে, ডেন্স থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ। যেমন ধরো মানে আমাদের রিয়েল, কাউন্টেবল ডেন্স থাকা যায়। হ্যাঁ কাউন্টেবল মানে সেটটা কাউন্টেবল হবে, মানে ওর মধ্যে কাউন্টেবলি মেনি পয়েন্টস থাকবে। হুম হুম আর স্পেসটা আনকাউন্টেবল টপোলজিক্যাল। পয়েন্ট,
এবং সেটা ডেন্স হবে। যেমন ধরো, যেমন আমাদের রিয়েলের মধ্যে স্যার আমরা জানি কি, হ্যাঁ স্যার ড্যান্স কাউন্টেবল হয় হয় হ্যাঁ ইয়াটা স্যার ড্যান্স মানে তো অসংখ্য থাকবে। হ্যাঁ ড্যান্স মানে কাউন্টেবল হয় তো, ইয়াটা হয় না রেশনালটা? হ্যাঁ রেশনাল, সেটাই তো, যে কিউটা ড্যান্স মানে কাউন্টিং পর করা যাবে কিন্তু অসংখ্য হতে থাকবে। হ্যাঁ না দেখো এখানে কিন্তু অসংখ্যর কথা বলছি না। কাউন্টেবল মানে এটা কি, কাউন্টেবল ফাইনাইট মানেও কাউন্টেবল, আর ইনফাইনাইট কাউন্টেবলও হতে পারে। কাউন্টেবলের মধ্যে হ্যাঁ ফাইনাইটও ইনক্লুডেড। হ্যাঁ ফাইনাইট ইনফাইনাইট, কিন্তু আপনার রেশনালটা যেমন কাউন্টেবল কিন্তু ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট কাউন্টেবল, আমরা কিন্তু রিয়েলটা ফাইনাইটকেও কাউন্টেবল কাউন্টেবলই নয়, বলি, কিন্তু রিয়েলটা কাউন্টেবল নয়। কিন্তু রিয়েলটা আনকাউন্টেবল। আর স্যার দেখো ইয়াটা তো ইরেশনাল কি কাউন্টেবল? না না ইরেশনাল, দেখো দুটো যদি কাউন্টেবল হতো, রেশনালও কাউন্টেবল ইরেশনালও যদি কাউন্টেবল হতো, তাহলে তো ইউনিয়নটাও কাউন্টেবল হতো, তাহলে তো আরটা কাউন্টেবল হয়ে ইরেশনাল যেত না। কাউন্টেবল নয়। ইরেশনালটা আনকাউন্টেবল, ঠিক আছে, ইরেশনালটা আনকাউন্টেবল। তো দেখো ইরেশনালটাও কিন্তু ডেন্স, তার মানে আনকাউন্টেবলও ডেন্স সাবসেট আছে আর এর, আবার কাউন্টেবলও আছে। তো সেপারেবল আমরা বলবো যদি কাউন্টেবল খুঁজে পাই, তো আনকাউন্টেবল থাকলে আমার ক্ষতি নেই, কিন্তু কাউন্টেবল আছে কিনা সেটাই আমার দেখার বিষয়। তাহলে আর ইজ সেপারেবল, বুঝতে পেরেছ? তো আমাকে একটা কাউন্টেবল ডেন্স সাবসেট যদি আমি কোথাও খুঁজে পাই, তাহলে আমি সেই স্পেসটাকে সেপারেবল বলতে পারবো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা থিওরেম বলছে, থিওরেম 4.1.3 কি বলছে, যে যে কোনো কম্প্যাক্ট মেট্রিক স্পেস সেপারেবল হবেই হবে। সো এনি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সেপারেবল। তার মানে আমার স্পেসটা যদি কম্প্যাক্ট হয়, তাহলে আমি একটা কাউন্টেবল ডেন্স সাবসেট পাবই, এটা গ্যারান্টি দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু দেখো তুমি কনভার্সটা ট্রু নয়, যে সেপারেবল হলেই কি ওটা কম্প্যাক্ট হবে, হবে না। যেমন আমি আর এর ক্ষেত্রেই দেখছি, আর তো কম্প্যাক্ট নয় কিন্তু সেপারেবল, তাই না? অতএব কনভার্স ইজ নট ট্রু, আমি এখানে ব্র্যাকেটে লিখে রাখি কনভার্স ইজ নট ট্রু। এগুলো তোমাদেরকে একটু ভাবতে হবে, যে আরটা সেপারেবল কিন্তু কম্প্যাক্ট নয়, কিন্তু কম্প্যাক্ট হলে সেপারেবল হবেই, কিন্তু সেপারেবল হলেই কম্প্যাক্ট নাও হতে পারে। ওকে, ক্লিয়ার? এখন এটা আমি কিভাবে, এটা এবার ধরো আমরা প্রমাণ করব। আমাদের আইডিয়া খুব সহজ, ঠিক আছে, আইডিয়া একদম দারুণ। তার মানে আমরা কি চাই, যে আমরা আচ্ছা প্রথমে লিখলাম লেট এক্স বি এ কম্প্যাক্ট মেট্রিক স্পেস। তাহলে এক্স এর একটা কাউন্টেবল ডেন্স সাবসেট আমরা খুঁজতে চাই। কাউন্টেবল মানে কি, ওই 1 2 3 এইভাবে আমরা মানে নাম্বারিং করতে পারবো, প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট এইভাবে নাম্বারিং করে করতে পারবো। তো এরকম আমরা দরকার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফর এনি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ধরো এনটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তো এনের জন্য 1/nটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? তো আমি কি করব, যে 1/n রেডিয়াসের যতগুলো বল হয়, সেই বলগুলো দিয়ে আমি এক্সকে কভার করতে পারবো। সো কনসিডার gn equals to collection of all ball such that x belongs to x, ঠিক আছে?
এটা এটা কি লিখলাম, যে জিএন হলো একটা কভার, 1 বাই রেডিয়াস, রেডিয়াসটা কিন্তু ফিক্সড 1/n। হ্যাঁ, আর আমি পয়েন্টগুলোকে ভ্যারি করছি। হ্যাঁ, ধরো এইটা হচ্ছে আমার এক্স সেট, তাহলে আমি এখানে যতগুলো পয়েন্ট আছে তাকে ঘিরে আমি 1/n এর রেডিয়াস নিয়ে বল নিচ্ছি। ঠিক আছে, সমস্ত পয়েন্টের অ্যারাউন্ডে আমি বল কল্পনা করছি, যত পয়েন্ট আছে এখানেও বল এখানেও বল। হ্যাঁ, মানে যে পয়েন্ট নিচ্ছ তাকে ঘিরে আমি একটা বল নিচ্ছি, সমান রেডিয়াসের বল, সবকটারই রেডিয়াস 1/n, এনটা হচ্ছে ফিক্সড। তাহলে এই সবকটা বলকে ইউনিয়ন করলে তুমি এক্স পাবে না, কোনো বলই তো বাদ নেই, মানে কোনো পয়েন্টই তো মিসিং হচ্ছে না, সমস্ত পয়েন্টকে ঘিরেই তুমি বল ক্রিয়েট করছো, ফর অল এক্স, তাই না? therefore gn will cover x, এবং এগুলো প্রত্যেকটাই ওপেন, তাহলে ওপেন কভার। হ্যাঁ, ঠিক, এবং এক্সটা কম্প্যাক্ট দেওয়া আছে অলরেডি, তার মানে আমি এখান থেকে একটা ফাইনাইটলি মেনি বল দিয়েই তো আমি কভার করে দিতে পারবো এক্সটাকে। হ্যাঁ কি না, বলো, কারো কোনো ডাউট আছে? না স্যার, নব? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিকই আছে। ওকে, তাহলে দেখো, সো অ্যাজ এক্স ইজ কম্প্যাক্ট there exists a finite set। তাহলে দেখো, ফাইনাইটলি মেনি বল পাওয়া মানে ফাইনাইটলি মেনি সেন্টার পাওয়ার। ঠিক আছে, তো আমি সেই সেন্টারগুলোকে একটা কি করছি, আমি একটা সেটের মধ্যে রাখছি, তো ফাইনাইট সেট এফ এর নাম দিচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে x1 x2, আমি জানি না যে কটা এলিমেন্ট থাকবে, এন এর জন্য কটা এলিমেন্ট থাকবে, তো সেটাকে আমি নাম দিচ্ছি k1। ঠিক আছে, এক্স কে এন, মানে এন এর জন্য k1, এই 1 এর জন্য k1, 2 এর জন্য k2, এইভাবে k1 এর ভ্যালু কত, যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে, k2 এর ভ্যালু যে কোনো হতে পারে, আমি জানি না, সেই জন্য আমি kn লিখলাম। ঠিক আছে, তাহলে fn হচ্ছে x1 থেকে xkn, such that কি হবে, যে এদের দ্বারা এদের যে বল, এই 1/n এর যে বল সেটা দিয়ে কভার করা যাবে, তার মানে x ইকুয়ালস টু ইউনিয়ন ইউনিয়ন i ইকুয়ালস টু 1 to n, এই 1 to kn। ঠিক আছে, kn বল 1/n xi, এখানে আইটাকে আমি ভ্যারি করছি কোথায়, 1 থেকে kn অবধি। তাহলে তার মানে এদের দ্বারা যে বলগুলো তৈরি হচ্ছে সেই বলগুলো কি করছে, এক্সটাকে কভার করছে, কারণ এক্সটা কম্প্যাক্ট বলে আমি এরকম ফাইনাইটলি মেনি বল পাচ্ছি। হ্যাঁ, তার মানে ফাইনাইট এই সেন্টারগুলোকে নিয়ে তৈরি হচ্ছে এফএনটা, তাহলে আমি কভার করে দিতে পারছি এক্সটাকে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা এন এর জন্যই কিন্তু আমি এরকম ফাইনাইটলি মেনি সেট পাচ্ছি, তার মানে একটা জিনিসটা কি দাঁড়ালো, যে f1 এর মধ্যে আমার, আচ্ছা দাঁড়াও, এখানে আমি x1 লিখলে প্রবলেম, ওখানেও আমাকে চেঞ্জ করতে হবে, নোটেশনটা একটু চেঞ্জ করতে হবে, প্রত্যেকটাতেই এখানে আমি n লাগিয়ে দিই, n1 n2 n kn। ঠিক আছে, তাহলে দেখো f1 এর এলিমেন্টগুলো কে কে, x11 x12 x13, মানে এই প্রথমের 1টা ডিনোট করছে যে f1 এর এলিমেন্ট, বুঝতে পেরেছ, 1 k1 হলো। f2টা কি, f2টা হচ্ছে x21 22 23, এইভাবে x2 k2, এইভাবে তুমি করছো fnটা n1 n2, এগুলো জাস্ট আমি লিখছি যাতে তুমি ব্যাপারটা বুঝতে পারো আর কি। এইভাবে সবটার জন্য, সমস্ত n এর জন্যই কিন্তু আমি পাচ্ছি। এইবার আমি একটা ডি সেট ডিফাইন করছি, ইউনিয়ন অফ অল দোজ
fn, যেখানে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। তাহলে এই সমস্তগুলোকে আমি ইউনিয়ন করে একটা নতুন একটা বড় সেট পেলাম। ডেফিনেটলি D ইজ কাউন্টেবল, হ্যাঁ কি না বলো? ফাইনাইট সেটের কাউন্টেবলি মেনি ইউনিয়ন হ্যাঁ অফ স্যার, ফাইনাইট সেট, তাহলে ডিটা ডেফিনেটলি কারণ কাউন্টেবল। এটা কাউন্টেবল আছে, ওকে, মানে আমাদের f1 এবার f2 fn পর্যন্ত আছে। হ্যাঁ সমস্ত ওরা ফাইনাইট, আনকাউন্টেবলি মেনি ফাইনাইট সেটের ইউনিয়ন কাউন্টেবল হবে। আওয়ার গোল is to show that D is dense in X, ঠিক? তার মানে কি ডেন্স, এবার ডেন্স কাকে বলে যদি তোমাদের মনে থাকে কেউ বলতে পারবে? ডেন্স কাকে বলে? স্যার ওর নেভারহুড আর একটা পয়েন্ট থাকবে। না না না, নেবারহুডের পয়েন্ট ডেন্স মানে স্যার তো এই মানে ওই যে দুটা পয়েন্টের মিডিলে একটা পয়েন্ট থাকবেই, ওইটাই তো ডেন্স না? না না, ওটা তো মিডিল ব্যাপারটা কি, মিডিল ব্যাপারটা তো মানে মিডিল নয়, মানে দুটা, যে কোনো দুটা পয়েন্ট ধরার পরে তার মাঝে আর একটা পয়েন্ট, মানে যতই ছোট ধরা হোক তার মাঝে আর একটা থাকবে, ওইটাই তো ডেন্স। ওটা তো তোমার আর এর ক্ষেত্রে সত্যি, কিন্তু যে কোনো স্পেসের ক্ষেত্রে তুমি মাঝে বলতে কি বোঝো? হ্যাঁ, তার মানে হচ্ছে যতই ডিস্টেন্সটা ছোট হোক, মানে তোমাকে মেট্রিক ওখানে স্পেসের ক্ষেত্রে মেট্রিক্স দাঁড়া দাঁড়া, তুমি ওটা সহজ কথা বলো না। দেখো ডিটা ডেন্স মানে ডি এর ক্লোজারটা পুরো সেটটা হয়ে যাবে, এটাই তো ছিল ডেফিনিশন। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা এত সহজ ডেফিনিশন লিমিট থাকে পয়েন্ট তো। গুলা সবই থাকবে। হ্যাঁ, মানে মানে পুরো এক্স সেটটাই তুমি পেয়ে যাবে তুমি যদি ডি আর ডি এর লিমিট পয়েন্টগুলোকে কনসিডার হ্যাঁ, করো তো। মোট কথা ওইটা লিমিট পয়েন্টটা সব ঢুকে থাকবে ওইটার মধ্যে। হ্যাঁ, কিউ এর লিমিট পয়েন্টগুলো যদি তুমি কনসিডার করো তো পুরো আর আরটাই তো আর হয়ে হয়ে যাচ্ছে। যাবে, ওইটা হ্যাঁ, ডেন্স হয়ে যাবে হুম, ওইটাই। তার মানে কি, তার মানে কিন্তু স্যার বেসিক প্রুফটা যখন ডেন্স দেখায় তখন কিন্তু ওই ওই রকমই করে দেখায়, ওই যেটা বললাম ওইভাবে। হ্যাঁ, তার মানেটা কি, ওই তার মানে দেখো এইটার এই কথাটার অর্থ মানে কি? আর এর ক্ষেত্রে যখন দেখানো হয় তখন মনে হয় ওই দুটা পয়েন্টের মানে দুটার মধ্যে আর একটা হ্যাঁ হবেই, যে কোনো হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, আসবে, ওইভাবেই সেটাই। প্রুফটা আছে, ওই জন্যই আমি বললাম। হ্যাঁ, দেখো ব্যাপারটা দেখো, আমরা ডেন্স মানেটা কি, যে দেখো এক্স থেকে তুমি যে কোনো একটা পয়েন্ট যদি তুলছো তাহলে এক্স পয়েন্ট মানে কি, এক্স এর পয়েন্টটা নিশ্চয়ই ডি ক্লোজারে থাকবে। ডি ক্লোজারে থাকা মানে কি, এই পয়েন্টটাকে ঘিরে যদি তুমি একটা যে কোনো একটা নেবারহুড তুমি কনসিডার এবার করো, নেওয়া তার হয় মধ্যে ডি এর সেটা একটা ওইটার পয়েন্ট মধ্যে থাকবেই, তার মধ্যে ডি এর একটা পয়েন্ট তুমি পাবেই পাবে। যে কোনো নেবারহুডে ডি এর একটা পয়েন্ট থাকতেই হবে, তবেই তো সেটাকে আমি ডেন্স বলবো। ক্লোজারের ডেফিনেশন তাই না, যে একটা পয়েন্ট তার ক্লোজারে থাকবে, তার মানে কি তার যে কোনো নেবারহুডে ওই সেটের পয়েন্ট থাকবে। বুঝতে পেরেছো তো? লিমিট পয়েন্ট হতে গেলে কি হতো, লিমিট পয়েন্ট হতে গেলে যে এক্স ছাড়া অন্য একটা পয়েন্ট ডি এর থাকতে হবে, কিন্তু ক্লোজারে থাকতে গেলে অন্য না থাকলে চলবে, মানে এক্স নিজেও যদি ডি এর পয়েন্ট হয় তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে এক্স ছাড়া অন্য একটা ডি এর পয়েন্ট লাগতো, কিন্তু ক্লোজারের ক্ষেত্রে এক্স হলেও চলবে, মানে এক্স ছাড়া ধরো ডি এর আর অন্য কোনো পয়েন্ট নেই, শুধু এক্স আছে ডি এর পয়েন্ট, তাহলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? মানে এটা সহজ হয়ে গেল যে এক্স এর যে কোনো নেবারহুডে ডি এর পয়েন্ট থাকবে, সেটা এক্স নিজেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ডিফারেন্সটা বুঝতে পারলে জায়গাটা? লিমিট পয়েন্ট হতে গেলে এক্স ছাড়া অন্য একটা পয়েন্টের দরকার ছিল, কিন্তু ক্লোজার পয়েন্ট হতে গেলে বা অ্যাডহেরেন্ট সরি, কিন্তু ক্লোজার পয়েন্ট হতে গেলে মানে যে কোনো একটা পয়েন্ট থাকলেই হবে, এক্স নিজেও যদি ডি এর পয়েন্ট হয় তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে কি করতে হবে, যে
আমি তাহলে যেহেতু পুরো সেটটা এক্স ডি ক্লোজারটা পুরো সেট দেখাতে হবে, এটা আমাকে দেখাতে হবে, তাই না? তাহলে আমি যে কি করব, যে দেখাবো যে এক্স এর যে কোনো একটা পয়েন্ট দেখাবো যে ডি এর ক্লোজারে থাকবে, তাই তো? তাহলে টু শো দিস we need to show that any point x must belong to D closure। তার মানে যে কোনো একটা পয়েন্ট যদি আমি x থেকে নিই সেটা D ক্লোজারে থাকবে। তাহলে for this take any epsilon পজিটিভ। তার মানে আমি একটা নেবারহুড তৈরি করতে চাইছি, যে কোনো নেবারহুড। তার জন্য আমি একটা কি করব, এপসিলন বল নিয়ে নেব কার মানে এক্স কে ঘিরে। সো ঠিক আছে, তাহলে আমাকে ওই বলের মধ্যে আমাকে এক্স ডি এর একটা পয়েন্ট বের করতে হবে। এবার তুমি দেখো যে বাই আর্কিমিডিয়ান principle of R, there exists a n belongs to capital N such that 1 by n is less than epsilon। ঠিক, এরকম তো একটা n পাবো যেখানে 1 by n টা এপসিলনের চেয়ে ছোট হবে, পাবো কি না বলো? এটা আমরা তো হামেশা ইউজ করি। এইবার তাহলে দেখো, তাহলে এই ছবিটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার একটা এক্স আছে এখানে, আর এইটা হচ্ছে তোমার এপসিলন বল, এপসিলনের থেকে ছোট একটা 1 বাই এন নিয়েছি, তার মানে এখানে 1 বাই এন এর একটা আমি বল নিয়ে নিয়েছি এক্স কে ঘিরে। ঠিক, তাহলে এইটা হলো, এইটুকুটা হলো এপসিলন আর এইটুকুটা হলো 1 বাই এন, যেহেতু 1 বাই এনটা ছোট। আমি কি করব, আমি চাইবো যে এই 1 বাই এন এর বলের মধ্যে একটা ডি এর এলিমেন্ট জোগাড় করব, বেসিক্যালি এফ এন এর একটা এলিমেন্টের মধ্যে থাকবে। এবার তুমি ভাবো ব্যাপারটা, যে এই যে তোমার এটা কি ছিল, যে এফ এনটা কি ছিল মনে করো, এক্স এন ওয়ান এক্স এন টু ডট ডট এক্স এন কে এন, এগুলো ছিল। এবার এমনভাবে ছিল সাচ দ্যাট এক্সটা ছিল ইউনিয়ন অফ আই ইকুয়ালস টু 1 টু কে এন বল 1 বাই এন এক্স, এখানে এখানে তোমার এন দিতে হবে, এন আই। ঠিক, তাহলে এই বলগুলোর ইউনিয়ন করলে আমি পুরো এক্সটা পাচ্ছিলাম। ঠিক, তাহলে নিশ্চয় এক্সটা, এই যে আমি এক্স পয়েন্টটা নিয়েছিলাম, ঠিক, এই এলিমেন্টটা নিশ্চয় কোনো না কোনো বলে থাকবে, হ্যাঁ কি না? কারণ বাঁ দিকে আছে মানে কি, ডান দিকেও থাকবে, মানে ইউনিয়নে থাকবে, ইউনিয়নে থাকা মানে কোনো না কোনো একটাতে থাকবে। সো there exists a J such that x belongs to ball 1 by n x n j। বলো, যেখানে j এর ভ্যালু কত হতে পারে, j এর ভ্যালু ফর সাম j এর ভ্যালু হতে পারে 1 থেকে কে এন এর মধ্যে, হ্যাঁ কি না বলো? এই কোনো একটা এখানকার কোনো একটা পয়েন্টের জন্য তার করেসপন্ডিং যে বলটা আছে তার মধ্যে এক্সট্রা লুকিয়ে থাকবে। এটা ক্লিয়ার কিনা বলো? এবার তুমি ভাবো যে এই কথাটার অর্থ কি। এই কথাটার অর্থ হলো যে এখানে যদি এক্স এন জে থাকে, তাকে ঘিরে তুমি বল নিচ্ছ, তাহলে এটা একদম সেন্টারের পয়েন্ট,
আর এক্সটা কোথাও আছে, মাঝখানে কোথাও একটা আছে। তাহলে তুমি যদি একে ঘিরে, এই এক্সকে ঘিরে যদি তুমি 1/n এর একটা রেডিয়াস নিয়ে বল তৈরি করো, তাহলে দেখো, তাহলে তার মধ্যে নিশ্চয় এই পয়েন্টে চলে আসবে, আসবে কিনা বলো? কারণ এই এই ডিস্টেন্সটা তো 1/n এর চেয়ে ছোট, তাই না? তাহলে এখান থেকে তুমি যদি 1/n এর বল তৈরি করো, নিশ্চয়ই ওইটাকে কভার করে যাবে, হ্যাঁ কি না বলো? হুম, এই জায়গাটা কি বুঝতে পারছো তোমরা? সিম্পল, তুমি এক রেডিয়াসের একটা বল দেখো, ধরো x বিলংস টু বল 1y, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন x আর y লেস দেন 1। তার মানে এইভাবে তো বলা যায় যে y বিলংস টু বল অফ x। হ্যাঁ, এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে, আর এইটা হলে এইটা হবে, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে? ছবি দিয়েও বুঝতে পারবে। এই ছবিটা দেখো, এইটা হচ্ছে y, আর এই গ্যাপটা কত? 1। এক্সটা কোথায় আছে? কোনো একটা জায়গায় ভেতরে আছে, ঠিক? এবার এক্স থেকে তুমি যদি 1 রেডিয়াসের বল তৈরি করো, তাহলে এইদিকে তো 1 কমপ্লিট হয়নি, আরও কিছু দূর যাবে, এত দূর যাবে, তবেই তো তুমি পাবে না বলটা। তাহলে তো ওই ওয়াইটাকে কভার করবেই। therefore so we can say that x nj belongs to ball of x। আবার এইটা কার সাবসেট? এটা সাবসেট হচ্ছে এপসিলন বলের সাবসেট। তার মানে আমি পেয়ে গেলাম এই এপসিলনের বলের মধ্যে এই এক্স এন জেটা, আর এই এক্স এন জেটা কোথাকার এলিমেন্ট? এফ এন এর এলিমেন্ট। এক্স এন জে বিলংস টু এফ এন, আর এফ এনটা কার সাবসেট? এফ এর এই ডি এর সাবসেট। দেয়ারফর ডি ইজ ডেন্স ইন এক্স। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে না? ঠিক আছে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে বলো। বলো বলো। স্যার ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে স্যার। হুম, এই তো বসে আছি। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা আমরা দেখালাম যে একটা কম্প্যাক্ট মেট্রিক স্পেস অলওয়েজ কি হবে? সেপারেবল হবে। তার মানে ওর একটা কাউন্টেবল ডেন্স সাবসেট থাকবে। তাহলে ডিটা কাউন্টেবলও হলো, আবার ডেন্সও হলো, ঠিক? ওকে, আচ্ছা, এবার আমাদের একটা নতুন আচ্ছা, এই ডেফিনেশনটা আমি আগেই বলে দিয়েছি, এফআইপি, যে কোনো একটা কালেকশন স্যাটিসফাইজ এফআইপি মানে ওর যে কোনো ফাইনাইটলি মেনি ইন্টারসেকশন নিলে নন এমটি হবে। তো এই রিলেটেড আমি অলরেডি সব বলে দিয়েছি। থিওরেম 4.14 আমি একবার জাস্ট লিখে দিই, আমি যদিও এটা আলোচনা করে নিয়েছি। ডেফিনেশন যেটা 3 আমি বলেছি না, সেটাই এটা। কি বলছে দেখো, যে XD হচ্ছে একটা মেট্রিক স্পেস, ইজ এ কম্প্যাক্ট মেট্রিক স্পেস, ঠিক? অ্যান্ড এবার তুমি করছো কি, কম্প্যাক্ট মেট্রিক স্পেস if and only if each family of closed sets
closed sets in X with FIP finite intersection property with FIP has non-empty intersection. কি মানেটা কি বলছে? মানেটা বলছে যে এক্সটা যদি কম্প্যাক্ট হয়, মানে তুমি কম্প্যাক্ট ধরে নাও, তাহলে কি হবে? তাহলে তুমি যদি এমন একটা ফ্যামিলি নাও ক্লোজ সেটের, মানে একটা ফ্যামিলি যার এলিমেন্টগুলো কি ক্লোজ সেটস উইথ এফআইপি, তার মানে যে কোনো তুমি ফাইনাইটলি মেনি ক্লোজ সেট যদি কনসিডার করো, তাদের ইন্টারসেকশন নন এমটি হবে। এই রকমের ফ্যামিলি তুমি যদি কনসিডার করো, তাহলে সেই ফ্যামিলিটার সব কটাকে নিয়ে তুমি যদি ইন্টারসেক্ট করো, তাহলে সেটাও নন এমটি হবে। মানে সেটাই বলছে যে হ্যাজ নন এমটি ইন্টারসেকশন। হ্যাঁ, তার মানে কি বলছে যে যদি ফাইনাইটলি মেনি সেটগুলো নিয়ে যদি আমি নন এমটি ইন্টারসেকশন পাই, তাহলে সব কটা নিয়েও আমি নন এমটি ইন্টারসেকশন পাবো। বুঝতে পেরেছ? আর যদি এটা হয়, তাহলে এক্সট্রা কম্প্যাক্ট হবে, তার মানে উইথ অ্যান্ড অনলি ব্যাপার। এটাই আমি ডেফিনেশন 3-তে তোমাদেরকে মানে বুঝিয়ে বলেছিলাম। ঠিক আছে, মনে পড়ছে না পড়ছে না? জিনিসটা রিলেট করতে পারছো কি পারছো না? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওই তো স্যার 3 নম্বরে বলেছিল না এটা? হ্যাঁ হ্যাঁ, একদম এই সেম জিনিসই। সেই জন্য এটা আমি আর আলাদা করে আর বলার দরকার নেই আশা করি এখানে। মানে এদের তুমি যদি কমপ্লিমেন্ট নিয়ে কাজ করো, তাহলে ওগুলো ওপেন হয়ে যাবে। হ্যাঁ, যদি ইন্টারসেকশনটা এমটি হয়ে যায়, তাহলে ওদের কমপ্লিমেন্টটা কি হয়ে যাবে? পুরো এক্স হয়ে যাবে। তার মানে ওটা কি হয়ে যাবে? একটা ওপেন কভার হয়ে যাবে। তাহলে তার একটা ফাইনাইট কভার পাবে। তার মানে ফাইনাইট কভারকে তুমি যদি আবার কমপ্লিমেন্ট করো, তাহলে তাদের ইন্টারসেকশন কি হয়ে যাবে? এমটি হয়ে যাবে, যেটা এফআইপিটাকে কন্ট্রাডিক্ট করে যাবে। সো ওটা সহজ জিনিস। ডেফিনেশন বুঝতে পারলে এটা বোঝা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা একটা নতুন টার্ম শিখব, মানে কম্প্যাক্টের মতোই একটা টার্ম। মানে এখানে মতোই বলছি না, মানে কম্প্যাক্টের ইকুইভ্যালেন্ট একটা ব্যাপার আছে কি, সেটা আমরা শিখব। সো এইটার ডেফিনেশন কি বলছে? এটা কত নম্বর ডেফিনেশন? 413। দেখো, এই নাম্বারিং গুলো একটা তুমি যদি খেয়াল করো, থিওরেমের একটা আলাদা নাম্বারিং, মানে আলাদা অর্ডার, 1 2 থিওরেম 1 থিওরেম 2 এইভাবে আছে, আর ডেফিনেশনের একটা আলাদা নাম্বারিং আছে। এইভাবে বইটাকে কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে, তো এটা কি বলছে? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট না, সিকোয়েন্সিয়ালি কমপ্লিটের কথা বলা হয়েছে, যে মেট্রিক স্পেস x, d is sequentially complete. Sequentially complete. কোনো বইয়ে তুমি এইটাকেই সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টও দেখতে পাবে। ঠিক আছে, তো আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কম্প্যাক্ট, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এটা কোনো বইয়ে তুমি হয়তো দেখতে পেতে পারো। জাস্ট এ সেকেন্ড, অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টই আছে, কিন্তু ওখানে ভুল করে কমপ্লিট লেখা হয়েছে। ঠিক আছে, এটা কমপ্লিট নয়, এটা অ্যাকচুয়ালি কম্প্যাক্টই হবে। ঠিক আছে, তোমরা কারেকশন করে নাও তোমাদের বইয়ে। সিকোয়েন্সিয়ালি, আচ্ছা যাই হোক, আমি মুছে দিচ্ছি ওটা। এটা কম্প্যাক্ট হবে তোমাদের বইয়ে, এটা একটু কারেক্ট করে নাও। হ্যাঁ, এটাকে কমপ্লিট লেখা আছে, সিকোয়েন্সিয়ালি কমপ্লিট নয়, কম্প্যাক্ট। কাকে আমরা দেখো কম্প্যাক্ট এটা পড়ছি না, এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, মাথায় রাখবে। তার মানে নিশ্চয় সিকোয়েন্সের একটা ব্যাপার থাকবে। ইফ every sequence
সিকোয়েন্সের এলিমেন্টগুলো কোথা থেকে আসবে? এক্স থেকে আসবে। তো ইফ এভরি সিকোয়েন্স ইন এক্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, বোঝা গেল? তা সিকোয়েন্সের যে কনভার্জ করবে, কোথায় কনভার্জ করবে? এক্সেই কনভার্জ করবে, ঠিক আছে, ইন এক্স। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, যে যে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট বলা হবে যদি যে কোনো সিকোয়েন্স তুমি ওখান থেকে তোলো, সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নাও হতে পারে, কিন্তু তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স তুমি পাবে, যেটা কোথায় কনভার্জ করবে? এক্সেই কনভার্জ করবে। এইরকম যদি সিচুয়েশন হয় যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রেই, তাহলে সেটাকে আমরা কি বলবো? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট বলবো, ঠিক আছে? তো তাহলে এই ডেফিনেশনটাকে কেন করলাম? তার জন্য থিওরেমটা আছে, দেখো থিওরেম 4.15 কি বলছে দেখো। তো এটা কি? এটা হচ্ছে একটা কম্প্যাক্টের প্রপার্টি। একটা কম্প্যাক্ট মেট্রিক স্পেস যদি তুমি নাও, তাহলে সেটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে। তাহলে এটা একটা প্রপার্টি তুমি দেখতে পাচ্ছ। সো থিওরেম এটাই বলছে যে a compact metric space is sequentially compact হবে। তার মানে কি? তার মানেই হচ্ছে যে তুমি যদি একটা কম্প্যাক্ট মেট্রিক স্পেসের মধ্যে যে কোনো সিকোয়েন্স তুমি তোলো, তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। এই কথাটাকেই ও শর্টে বলছে যে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে, বুঝতে পারলি? ওই জন্য ডেফিনেশনটা আগে দিয়ে দিয়েছে, তাহলে ওইভাবে আর বলে দিচ্ছে। বলো ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো। এটার প্রুফ তোমাদেরকে দুরকম ভাবে আমি দিতে পারবো, একটা বইয়ের মতো করে, আর একটা আমি একটু অন্যভাবে তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো দেখো আমি কিভাবে দিচ্ছি প্রুফটা। আমি এখানে লিখে দিচ্ছি নিজের মতো, হ্যাঁ, নিজের মতো। তারপর আমি বইয়ের মতোটা করছি, ঠিক আছে? সো আমাদের হাতে ইনফরমেশন কি আছে? যে এক্সটা কম্প্যাক্ট দেওয়া আছে। সো লেট এক্স বি আ কম্প্যাক্ট মেট্রিক স্পেস। হ্যাঁ, এবার এর মধ্যে থেকে তুমি কি করছো? একটা যে কোনো সিকোয়েন্স তুলছো। লেট xn বি এনি সিকোয়েন্স, ঠিক? আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই সিকোয়েন্সটার একটা সাবসিকোয়েন্স তুমি পাবে, যেটা কিনা কনভার্জ করবে কোনো একটা নাম্বারে, কোনো একটা এলিমেন্টে, এক্সেরই এলিমেন্টে কনভার্জ করবে, এরকম একটা সাবসিকোয়েন্স তুমি পাবে, ঠিক? এবার আমি গায়ে জোরে ধরে নিলাম যে এর কোনো মানে কনভার্জিং সাবসিকোয়েন্স নেই, মানে এরকম কোনো সাবসিকোয়েন্সই নেই যেটা কিনা এক্সেরই কোনো একটা এলিমেন্টে কনভার্জ করবে, এরকম আমি ধরে নিলাম, সাপোজ। সো ইফ পসিবল let there is no such converging, there is no converging subsequence, no converging subsequence in X। তাহলে একটা জিনিস ভাবো, তাহলে এর কোনো কনভার্জিং সাবসিকোয়েন্স নেই, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক? তাহলে আমি কি বলতে পারি?
এবার তুমি যদি ধরো x1 x2 x3 এগুলোকে যদি তুমি এলিমেন্ট হিসাবে ভেবে যদি একটা সেট তৈরি করো, দেখো আমরা সিকোয়েন্স আর সেটের মধ্যে ডিফারেন্সটা তুমি নিশ্চয়ই জানো। সিকোয়েন্সটা সেমও হতে পারে, যে একই নাম্বার আমি x1 এরও ভ্যালু x, x2 এরও ভ্যালু x, এইভাবে হতেই পারে, সবকটা সেম হতেই পারে। কিন্তু যখন আমি সেট হিসাবে ভাববো তখন সবকটাকে ডিস্টিংক্ট হিসাবে ভাবতে হবে। তাহলে তুমি যদি এই এক্সএন গুলোকে নিয়ে তুমি যদি একটা সেট তৈরি করো, সেই সেটটা ফাইনাইটও হতে পারতো। যদি কোনো একটা এলিমেন্ট বারবার বারবার অকার করছে, তো ওটাকে তো তুমি বারবার না লিখে একবারই লিখবে যখন তুমি সেট লিখবে, হ্যাঁ কি না? হ্যাঁ নব? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো যদি কোনো একটা এলিমেন্ট বারবার রিপিট করে নিজেকে, মানে মানে ইনফাইনাইটলি মেনি টাইমস যদি রিপিট করে, তাহলে তুমি সেইটাই একটা সাবসিকুয়েন্স হিসাবে তুলে নেবে। তাহলে তুমি দেখাতে পারবে যে সেইটা সেই সেই সাবসিকুয়েন্সটা সেই নাম্বারে কনভার্ট করবে। তাহলে তাহলে আমার ক্ষেত্রে কি হবে, যেহেতু আমি ধরে নিয়েছি যে কোনো কনভার্জিং সাবসিকুয়েন্স থাকবে না, তার মানে অ্যাজ এ সেট হিসাবে যদি তুমি দেখো, তাহলে অ্যাজ এ সেট তাহলে এইটা ইনফাইনাইট সেট হবে, কারণ ফাইনাইট হতে গেলে কোনো একটা নাম্বারকে রিপিট করতে হতো, যে তো কোনো একটা নাম্বার রিপিট করবে না যেহেতু, তার মানে কি হবে, প্রত্যেকটা ডিস্টিংক্ট আমি বলতে পারছি না, যে কোনো একটা নাম্বার যদি রিপিট করে ফাইনাইটলি মেনি টাইমস রিপিট করতে পারে, তাতে সংখ্যাটা ইনফাইনাইটলি হবে না। তাহলে আমি বলছি যে অ্যাজ এ সেট তাহলে ওটা ইনফাইনাইট সেট হবে। এটা আমি জাস্ট বলছি যে হ্যাঁ এটা এখান থেকে আমি পাই, কিন্তু এটা আমি মানে দরকার আছে কিনা আমার জানা নেই, জাস্ট আমি এটা পাই বলে আমি বলছি। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি দেখো, যে আমি কি বলছি, যে এর কোনো কনভার্জিং সাবসিকুয়েন্স নেই, ঠিক? তার মানে যে নাও লেট x বিলংস টু x, তাহলে x এর একটা যে কোনো একটা এলিমেন্ট তুমি নিয়েছো, ঠিক? তাহলে নিশ্চয় এখানকার কোনো সাবসিকুয়েন্স নেই যেটা কিনা এই x এ কনভার্জ করে, মানে কোন এক্সটা তো কোনো লিমিট পয়েন্টই নয়, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? সো there is no subsequence x in k such that x in k converges to x, এরকম কোনো সাবসিকুয়েন্স তুমি পাবেই না। এই কেসটা কখন হতে পারে? হ্যাঁ, এই কেসটা কখন হতে পারে? এই কেসটা তো এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমি কি বলতে পারি, তাহলে তুমি বলতে পারবে যে x কে ঘিরে তুমি যদি একটা নেবারহুড কনসিডার করো, হ্যাঁ, তাহলে সেই নেবারহুডে যে কোনো নেবারহুড কনসিডার করো, সেই নেবারহুডে না, যে কোনো নেবারহুড না, কারণ বড় নেবারহুডে সবটা চলে আসতে পারে। তাহলে এমন একটা নেবারহুড পাবে যে যেই নেবারহুডে তোমার xn এর কতগুলো পয়েন্ট থাকবে, ফাইনাইটলি মেনি পয়েন্টস তুমি পাবে, ঠিক আছে? therefore there exists a, দেখো এই x এর জন্য আমি একটা এপসিলন পাবো, তো সেইটা নিশ্চয় x এর উপর ডিপেন্ড করবে। সো there exists a epsilon x greater than 0 such that the ball epsilon x at around x contains only finitely many elements from xns, মানে এই যে xn গুলো থেকে
ফাইনাইটলি মেনি এলিমেন্টস এর মধ্যে থাকতে পারে, ইনফাইনাইটলি এলিমেন্টস থাকবে না, এরকম আমি একটা নেবারহুড পাবো এই এক্সকে ঘিরে। বল এইটা কি তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? এটার যদি কনভার্স এটা স্যার আরেকবার বললে, স্যার এই নিচেরটা আরেকবার একটু বললে। হুম, এটা একটা একটা নলেজের দরকার এখানে। নলেজটা হচ্ছে এটা যে যে কোনো একটা এলিমেন্টের তুমি যদি যে কোনো নেবারহুডে অসংখ্য পয়েন্ট থাকে, লিমিটের ওই সিকোয়েন্সটার অসংখ্য পয়েন্ট যদি থাকে, যে কোনো নেবারহুড নিচ্ছ তার মধ্যেই অসংখ্য পয়েন্ট আছে, যে কোনো নেবারহুডে অসংখ্য পয়েন্ট আছে, তাহলে তুমি একটা সাবসিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে পারবে যেটা কিনা ওই এক্সে কনভার্জ করবে। ঠিক আছে, ওটা একটা কনস্ট্রাকশন যদি তুমি ওটা এটা থিওরাম আছে সিকোয়েন্সের মনে। হ্যাঁ 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 হ্যাঁ, সিকোয়েন্সের এইটা এই জিনিসটা যদি তোমার মনে থাকে সেই হিসাবে আমি বললাম যে ওটা যেহেতু হচ্ছে না, তার মানে আমি একটা নিশ্চয় এমন একটা নেবারহুড পাবো যার মধ্যে ফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকবে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট সম্ভব নয়। বুঝতে পেরেছো? মানে এটা না হওয়া মানে কি, যে কোনো নেবারহুডে ইনফাইনাইটলি এলিমেন্টস থাকা, আমি সেটাকে তার নেগেটিভ করছি, তার মানে কি একটা নেবারহুড পাবো যার মধ্যে ফাইনাইটলি এলিমেন্টস থাকবে। বুঝতে পেরেছো? কারণ কোনো সাবসিকোয়েন্স নেই যেটা কনভার্জ করছে এক্সে, তার মানে তো ওটাই দাঁড়ায়। বুঝতে পারছো? ও হ্যাঁ, ওই আমি যেটা বলছিলাম যে এক্সএন অ্যাজ এ সেট যেটা ইনফাইনাইট, সেটা কিন্তু এখানে দরকার হবে পরে, পরে দরকার হবে। আচ্ছা, এটা লিখে দিই। দেন the set such that n belongs to n is infinite. হ্যাঁ, এটা দরকার হবে পরে, সেই জন্য আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এইবার তুমি লক্ষ্য করো যে নাও এই যে বলগুলো তুমি নিচ্ছ, তো আমি যে কোনো এক্সের জন্যই তো বল নিচ্ছি, তাহলে কি হবে, এরা কভার করে যাবে এক্সকে। সো নাও such that x belongs to x will cover is an open cover of x, তাহলে এটা হচ্ছে একটা এক্স এর কভার হয়ে যাচ্ছে, ওপেন কভার, কিন্তু এক্সটা কম্প্যাক্ট, বাট এক্স ইজ কম্প্যাক্ট, তার মানে কি ফাইনাইট সাব কভার থাকবে। সো সো দেয়ার এক্সিস্ট, তাহলে ফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে। তাহলে আচ্ছা, তাহলে দেয়ার এক্সিস্ট, এখন আমি এখানে এক্স লিখবো না, আচ্ছা আমি ওয়াই দিয়ে লিখছি। আচ্ছা, এগুলোকে ওয়াই করে নিলে বেটার হতো, কারণ আমি অলরেডি এগুলো এক্স দিয়ে আছে, তো গন্ডগোল যাতে না হয় সেগুলোকে আমি ওয়াই করে দিচ্ছি। ওয়াই, এগুলো ওয়াই ওয়াই ওয়াই, এগুলো ওয়াই ওয়াই ওয়াই, এটা এক্স। আচ্ছা, so there exists a y1 y2 such that yn such that x equals to union b epsilon y1 এরকম করে সব কটার, হ্যাঁ এদের ইউনিয়ন করলে পুরো এক্সটা পাচ্ছি। এবার তুমি একটা জিনিস ভাবো তো, এই বলের মধ্যে এক্স এন থেকে কটা এলিমেন্টস আছে, ফাইনাইটলি এলিমেন্টস, প্রত্যেকটা বলেই ফাইনাইটলি এলিমেন্টস আছে, তাহলে ফাইনাইটলি মেনি বলের ইউনিয়নের মধ্যে তাহলে টোটালে কটা এক্সএন থাকা সম্ভব, ফাইনাইটলি না, প্রত্যেকটা বলেই তো ফাইনাইটলি আছে, এখানে ধর 10টা আছে, এখানে 15টা আছে, এখানে তোমার 100টা আছে, তাহলে টোটাল সব কটা তুমি যদি যোগ করো টোটাল কটা হবে এক্সএনের সংখ্যা, কিন্তু সব এক্সএনই যেহেতু এটা এটা এ পুরো এক্স, তাহলে সব এক্সএনই কোনো না কোনো বলে থাকবে, তাহলে টোটাল আমি এখান থেকে তাহলে বলতে পারছি দিস ইমপ্লাইজ দিস সেট as n belongs to n is finite, which is a contradiction.
হ্যাঁ কি না? কারণ এখানে আমি অলরেডি ধরেছি এটা ইনফাইনাইট, কারণ ফাইনাইট হলে কেউ না কেউ রিপিট করবে, আর কেউ রিপিট করলে তুমি একটা কনভার্জিং সাবসিকোয়েন্স পেয়ে যাবে, যেটা কিনা সম্ভব নয়। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? তাহলে বলতে পারি যে অবভিয়াসলি যে কোনো সিকোয়েন্সের একটা কনভার্জিং সাবসিকোয়েন্স থাকতেই হবে, না হলেই প্রবলেম। মানে এটা আমি নিজে ভেবে করেছি আর কি, ঠিক আছে? তো এবার আমি ধরো তোমাদের বইয়ের প্রুফটা করছি। মানে এটা মানে ভাবা সহজ এই অর্থেই, কারণ আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচে যাচ্ছি। আমি একটা সিকোয়েন্স নিলাম, ধরে নিলাম যে এর কোনো কনভার্জিং সাবসিকোয়েন্স নেই, তাহলে সেটা কি হতে পারে, কিভাবে হতে পারে, সেইভাবে আমি এটা করেছি আর কি। মানে এটা ডাইরেক্ট এটা আসছে। স্যার ইজি মনে হচ্ছে। হ্যাঁ, এটা স্যার মানে পুরো সহজে বোঝা যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, মানে তোমার যদি ওই আইডিয়াটা, সাবসিকোয়েন্সের আইডিয়াটা যদি মনে থাকে তাহলে জিনিসটা সহজ, কিন্তু ওটা যদি তোমার মনে না থাকে তাহলে জিনিসটা কঠিন হয়ে যাবে আর কি, ঠিক আছে? মানে আইডিয়াটা সহজ, কিন্তু ওই একটু এক্সট্রা নলেজ আগে থেকে লাগবে, এবং আশা করি সেটা সবার মধ্যেই থাকে, কারণ সিকোয়েন্স যারা পড়েছে তারা এই আইডিয়াটা নিশ্চয়ই পরিচিত আছে, ঠিক না? আচ্ছা, এবার বইয়ের যে প্রুফটা আছে সেটা আমি একবার বলে দিই। মানে বইয়ের প্রুফটা তুমি মনে করাটা টাফ হয়ে যেতে পারে, মানে কিভাবে হঠাৎ করে এই প্রুফটা আসলো, তো সেক্ষেত্রে একটু মুখস্থ রাখতে হবে যদি এটা পরীক্ষায় পড়ে যায়। মানে বইয়ের প্রুফটা যদি তুমি করতে চাও তো, ঠিক আছে? আদারওয়াইজ ওটা ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে তাহলে আমি কি দেখছি, যে ধরে নিলাম যে এক্সটা কম্প্যাক্ট, লেট বি কম্প্যাক্ট মেট্রিক স্পেস, এটা তো কোনো অসুবিধাই নেই। অ্যান্ড এক্সএন, এখানেও লেট এক্সএন বি এনি সিকোয়েন্স, ঠিক? তাহলে আমি একটা সিকোয়েন্সও নিয়ে নিলাম। এবার আমি কি করব, এবার এখান থেকে আমি কয়েকটা সেট তৈরি করব। দেখো, জিএন ইকুয়ালস টু, এটা আমি তৈরি করছি, তাহলে লেট দিতে হবে xn প্লাস 1 ডট ডট, মানে পরবর্তীগুলো নিয়ে আমি জাস্ট এন থেকে স্টার্ট করে বাকিগুলো সবার নিয়ে জিএন তৈরি করছি। তাহলে এই জিএন সেটটা ক্লোজড হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক কি না? জিএন মে নট বি ক্লোজড। তো আমি এখানে ক্লোজ সেট তৈরি করতে চাইছি, ঠিক আছে? একটা জিনিস তুমি লক্ষ্য করলে এখান থেকে অটোমেটিকলি বুঝতে পারবে যে দেখো G1 মানে কে, x1 আপ টু হলো, আর G2 মানে এইরকম। তাহলে একটা জিনিস তুমি বলো তো, G1 আর G2-র মধ্যে সম্পর্ক কি? স্যার বলছে G1 মানে 101 আর G2 তে F1 টা নয়, বাকিটা আছে। তাহলে সম্পর্কটা কি? G2 মাইনাস G1 ইকুয়াল টু X1। না না না, ওইভাবে বলবে না। মানে ডিসটেন্স হ্যাঁ, মানে তো আলাদা। শোনো মানে স্যার কাভার হয়ে জীবন যাচ্ছে যেটা আর তো কি। স্যার আলাদা তো সম্পর্ক। মানে G2-র মধ্যে G1 টা ঢুকে যাচ্ছে না, G1 এর মধ্যে G2 টা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তা আমি এইটা বলতে পারি যে G1 কন্টেইনস G2, মানে ওই G2টা আবার নেস্টেড হচ্ছে, ওই নেস্টেড নেস্টেড হচ্ছে। যেটা। হ্যাঁ, তো ওই যে আমরা ক্লোজ সেটের নেস্টেড ব্যাপারটা পড়েছিলাম না, অনেকটা ওই ধাঁচের জিনিসটা। তো আমাকে এখানে ক্লোজার করতে হবে, তাহলে আমি এখানে ক্লোজার নিয়ে কাজ করব। সো উই হ্যাভ, তাহলে আমি এখানে লিখতে পারছি যে G1 ক্লোজার কন্টেইনস G2 ক্লোজার। দেখো এইটা যেহেতু হচ্ছে, ক্লোজারের ক্ষেত্রেও হবে। তো প্রথমে তুমি ক্লোজার না দিয়ে এমনি করো, এমনিটা যেহেতু অটোমেটিক বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার লেখো অতএব দিয়ে ক্লোজার দিয়ে করব, ঠিক?
আচ্ছা, এইবার দেখো এটা করে আমাদের লাভ কি হলো। এবার তুমি দেখো এর মধ্যে যে তাহলে এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স তুমি পাচ্ছ। তাহলে এদের মধ্যে তুমি যে কোনো ফাইনাইটলি মেনি তুমি যদি নাও আর ইন্টারসেক্ট করো, নিশ্চয়ই ছোটোটা সার্ভাইভ করে যাবে। সো ক্যান আই সে জি এন ক্লোজার, এটা একটা সাব ফ্যামিলি তো হলো, এটা একটা ফ্যামিলি অফ ক্লোজ সেটস হলো, স্যাটিসফাইজ এফআইপি। বলতে পারি হ্যাঁ কি না বলবে? এর ফাইনাইটলি মেনি নিয়ে তুমি ইন্টারসেক্ট করছো। ইন্টারসেক্ট করা মানে কি? ইন্টারসেকশনে যদি এটা স্যার লাস্টের লাইনটা স্যার একবার না, এটা আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি, এটা একটা কোশ্চেন করছি, ঠিক আছে? আমি এটা লিখবো না। আমি বলছি এইটা কি লেখা যায়, মানে এই পোর্শনটা কি লেখা যায়? এফআইপি স্যাটিসফাই করছে, তার মানে কি এখান থেকে তুমি যদি ফাইনাইটলি মেনি নিয়ে ধরো এইভাবে ভাবো যে আমি ধরো G1 ক্লোজার ইন্টারসেকশন G5 ক্লোজার ইন্টারসেকশন G10 ক্লোজার ইন্টারসেকশন G13 ক্লোজার, এইভাবে আমি 4টা সেটের ইন্টারসেকশন করলাম। তাহলে এইটা কি নন এমটি বলা যাবে? এটা হচ্ছে কোশ্চেন। এই ইন্টারসেকশনটা কত বলো তো? কোনটা স্যার? এই ইন্টারসেকশনটা, এই যে 4টা সেটের ইন্টারসেকশন, এটা স্যার নন এমটি তো না হবে না মনে হচ্ছে। আরে এই জিনিসটা অ্যাপ্লাই করো না। এ সাবসেট অফ যদি বি কে কন্টেন করে তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে বলো? এটা বড়, বিটা ঢুকে আছে, এবার এদের ইন্টারসেকশন কত? বি। বি না, যেটা ভেতরে ঢুকে থাকবে সেটাই তো হবে, তাহলে এটা বি হবে না? তো দেখো G1 ক্লোজারের G5টা ঢুকে আছে এর ভেতরে, তাহলে এইটা হয়ে গেল G5, আবার এটা এর ভেতরে ঢুকে আছে, তার মানে আলটিমেটলি এটা G13 হবে না? যে এটাই তো সবচেয়ে ছোট না, এটা সবার মধ্যে ঢুকে আছে, তাহলে ইন্টারসেকশনটা কি এটাই হবে কি না? বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিরা? হ্যাঁ স্যার বুঝে গেছি। স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি এরকম 4টা নিলাম, আমি যদি 10টা নিই হবে না? আমি যদি 100টা নিই হবে না? 100টার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই তো থাকবে আলটিমেটলি, ঠিক না? তো তার মানে কি যে কোনো ফাইনাইটলি মেনি তুমি যদি নাও এখান থেকে আর তাদেরকে যদি ইন্টারসেকশন করো, সেই ইন্টারসেকশনটা নিশ্চয়ই নন এমটি হবে। এটা নিশ্চয়ই নন এমটি, এই G13টা তো নন এমটি, তা তার ক্লোজারটাও নন এমটি হবে। তাহলে যে কোনো ফাইনাইটলি মেনি নিয়ে আমি যদি ইন্টারসেকশন করছি তাহলে কি পাচ্ছি? নন এমটি পাচ্ছি। তাহলে এই কথাটার অর্থই হলো যে এই কালেকশনটা এফআইপি স্যাটিসফাই করছে, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি মানে কি? ফাইনাইটলি মেনি নিয়ে তাদের ইন্টারসেক্ট করলে নন এমটি ইন্টারসেকশন হচ্ছে, বুঝতে পারছো? সো আমি এখান থেকে তাহলে কি লিখবো অতএব জি n closure such that n belongs to n satisfies FIP। হ্যাঁ, এটা ক্লোজ সেটের একটা কালেকশন যেটা কিনা এফআইপি হচ্ছে। তাহলে এবার আমি যে ওই ডেফিনেশন 3 বলেছিলাম মনে করো, তাহলে এদের সবাইকে নিয়ে যদি তুমি ইন্টারসেকশন করো সেটাও কি হবে? নন এমটি হবে। অতএব যেহেতু কম্প্যাক্ট দেওয়া আছে না, সো by compactness of X intersection of Gn closure is non-empty। হ্যাঁ, n equals to 1 to infinity।
সবাইকে নিয়ে যদি ইন্টারসেকশন করছি সেটাও নন এমটি হবে। এই নন এমটিটা কে গ্যারেন্টি করছে? কারণ এক্সটা কম্প্যাক্ট বলে হচ্ছে, এবং প্রত্যেকটা ফাইনাইটলি মেনি ইন্টারসেকশন করলে নন এমটি হচ্ছে। তার মানে কি পুরোটা ইন্টারসেকশন করলেও নন এমটি হবে যদি এক্সটা কম্প্যাক্ট হয় তো। ডেফিনেশন 3, ঠিক আছে, যেটা আমি ওই একটু আগে থিওরেম বললাম না, একটা থিওরেম 4.14, ঠিক আছে। তো তার মানে কি নন এমটি মানে কি, ওর মধ্যে একটা পয়েন্ট থাকবে। সো লেট ইউ বিলংস টু ইন্টারসেকশন এফ ইন ক্লোজার। তার মানে এটা যেহেতু নন এমটি, তার মানে তার মধ্যে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটাকে আমি নাম দিলাম ইউ। অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, তার মধ্যে আমি একটা পয়েন্ট নিচ্ছি ইউ। আরও পয়েন্ট থাকতে পারে, আমি তো জানি না কটা পয়েন্ট থাকবে। ইন্টারসেকশন নন এমটি মানে কি ওর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে, অসংখ্য পয়েন্টও থাকতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, এইবার আমাকে এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে। আমার মেন লক্ষ্য হচ্ছে যে একটা সাবসিকোয়েন্স আমি তৈরি করব, যেই সাবসিকোয়েন্সটা এই ইউ পয়েন্টে কনভার্জ করবে। এবার আমাকে সাবসিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে হবে, বোঝা গেল? মানে ওই আগের জিনিসগুলোই যেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, ওগুলোকে এবার ওই আইডিয়াটা এখানে ইউজ করতে হবে। তার মানে ইউটা কি প্রত্যেকটা এফএন ক্লোজারে আছে, প্রত্যেকটাতেই আছে। আর এফএনটা কি, এফএনটা হচ্ছে তোমার এই x1 xn থেকে শুরু করে বাকিগুলো। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে যেটা বলা যায় যে ইউ এর অ্যারাউন্ডে তুমি যদি একটা নেবারহুড কনসিডার করো, এটা ধরো ইউ, তাকে ঘিরে যদি তুমি একটা এপসিলনের নেবারহুড কনসিডার করো, তাহলে দেখো ইউটা কি আমি বলতে পারছি এফএন এর ক্লোজারে এক্সিস্ট করছে। তার মানে এর মধ্যে এফএন এর একটা এলিমেন্ট থাকতেই হবে। এফএন এর একটা এলিমেন্ট থাকতেই হবে, স্মল এফএন নাম দিলাম। তাহলে প্রত্যেকটা নেবারহুডেই এফএন এর এলিমেন্ট তুমি পাবেই, এন এর ভ্যালু যাই হোক না কেন। মানে এফএন এরও থাকবে, fn+1 এরও থাকবে, সমস্ত এন এর জন্য এফএন এর এলিমেন্ট থাকতেই হবে। বোঝা গেল কি গেল না? এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়েই আমরা সাবসিকোয়েন্সটা তৈরি করতে পারবো, ঠিক আছে। এটা স্যার আরেকবার রিপিট করুন না একটু সামান্য। আচ্ছা, এই লাইনটার মানেটা কি? এই লাইনটার মানে ইন্টারসেকশনে থাকা মানে কি সবেতেই থাকা। দিস ইমপ্লাইজ ইউ বিলংস টু এফএন ক্লোজার ফর অল এন বিলংস টু এন। ইন্টারসেকশনে থাকা মানে সবেতেই থাকে, সবেতেই থাকা। আর ক্লোজারে থাকা মানে কি যে কোনো নেবারহুড যদি তুমি কনসিডার করো ইউ এর, সেখানে এফএন এর এলিমেন্ট থাকবে। সো ফর এনি এপসিলন গ্রেটার দেন 0, ball epsilon of u contains points of fn for all n। বলতে পারি না এটা, যে প্রত্যেকটা নেবারহুডেই এফএন এর পয়েন্ট থাকতেই হবে, কারণ ক্লোজারে যেহেতু আছে। ক্লোজারে থাকা মানেই তো এটা, তাই না? এটাই তো ডেফিনেশন, ক্লোজার পয়েন্টের ডেফিনেশন এটাই তো, যেটা যেটা আমরা এতেও অ্যাপ্লাই করলাম না ডেন্স দেখাতে গিয়ে। তাহলে এইবার আমি কি করব, এপসিলনের ভ্যালু প্রথমে 1 নেব, তারপরে হাফ নেব, এইভাবে আমি নেব। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে লেট এপসিলন ইকুয়ালস টু 1। তাহলে কি হবে? তাহলে B1 ইউ contains points of f1, ঠিক? আমি এটা বলতে পারি।
এর মধ্যে F1 এর একটা এলিমেন্ট থাকবেই, F1 ক্লোজার, তো F1 এর এলিমেন্ট থাকবে, ঠিক? তাহলে F1 এর মধ্যে কে কে আছে? F1 মানে কি? x1 x2 থেকে সবগুলো, তাহলে এদের মধ্যে আর একটা এলিমেন্ট থাকবে, এবার সেই এলিমেন্টটাকে আমাকে চুজ করতে হবে। হ্যাঁ, সো টেক, সেই এলিমেন্টটাকে নাম দেবো xr1, ঠিক? তাহলে আমি কি করলাম, ধরলাম xr1, লেট xr1 বিলংস টু b1u। কোনো প্রবলেম আছে এত দূর অবধি? কোনো কোশ্চেন না স্যার। নেই? আচ্ছা, এইবার দেখো আমি এবার কি করব, এই r1 এর পরের এলিমেন্টগুলো আমি কনসিডার করব। সো টেক এপসিলন ইকুয়ালস টু হাফ, ঠিক? তার মানে কি, বি হাফ ইউ কন্টেন্স পয়েন্টস অফ, আমার r1 এর পরবর্তী এলিমেন্টগুলো দরকার, সেই জন্য আমি কি করব, এখানে f2 না নিয়ে আমি করব এখানে r1 প্লাস 1, ঠিক আছে? তার মানে এইটা এর মধ্যেকার এলিমেন্টগুলো কারা কারা আছে? তার মানে এর মধ্যে আছে x সেই সমস্ত n such that n greater than equals to r1 প্লাস 1, এর থেকে যারা যারা বড় সেই সমস্ত xn গুলো দিয়ে এই সেটটা তৈরি, ঠিক কি না বলো? তার মানে এখান থেকে আমি একটা এলিমেন্ট পাবো যেটা কিনা এখানে থাকবে। সো টেক xr2 belongs to b half u such that r2 নিশ্চয় greater than r1 হবে। লেখা যায়? হ্যাঁ কি না বলবে খালি। কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কি তোমাদের? এটা স্যার লাস্টের লাইনটা একবার ওই FR1। আচ্ছা, এখানে তুমি r1 এর ভ্যালু ধরে নাও 9, ঠিক আছে? r1 এর ভ্যালু ধরে নাও মনে মনে 9, তাহলে আমি এখানে নিচ্ছি F10। তাহলে F10 কেন নিলাম? কারণ F10 এর এলিমেন্টগুলো কি x10 x11 x12 এইভাবে যাচ্ছে, 9 এর পর থেকে যাচ্ছে। আমি এই পর থেকে নেব বলেই, কারণ সাবসিকুয়েন্স যখন তুমি তৈরি করো তখন প্রথমটা যদি xr1 হয় পরেরটা নিশ্চয় r1 এর থেকে বড় হতে হবে না? সাবসিকুয়েন্সগুলো কেমন হয়, x2 তারপরটা x5 তারপরটা x10 এরকম কি হয়? আমি x10 নিলাম তারপরটা x9 নিয়ে নিলাম, এরকম কি হবে সাবসিকুয়েন্স হবে? না না না, সেটা সেই জন্য মানে পাঁচের মাল্টিপল হবে, 5 10 15। না 15ও হতে পারে 11ও হতে পারে, আমার বড় হলেই হবে সাবসিকুয়েন্স, তো কোনো অর্ডার দরকার নেই, কিন্তু বড় হলেই হবে। 2 এর পরে 5 নিলাম, 5 এর পরে আমি 5 এর থেকে বড় যা খুশি নিতে পারতাম, 10 নিয়েছি এখানে, এবার 10 এর পরে আমি যা খুশি নিতে পারি, আমি 100ও নিতে পারি, আমি 11ও নিতে পারি, কিন্তু আমি কম নিতে পারবো না। তো সেই জন্যই আমাকে কি করতে হচ্ছে, আমি সেই জন্যই এটাকে বড় করার জন্য 1 যোগ করে দিলাম। তুমি 2 যোগ করলেও ক্ষতি নেই, আমার বড় করলেই হবে, কিন্তু আমি r1 রাখতে পারবো না। সেটাই তো সিকোয়েন্স, ওইটাই তো সিকোয়েন্স। হ্যাঁ, সাবসিকুয়েন্স তৈরি করছি না আমি। তো এবার তার মানে কি, এখান থেকে একটা এলিমেন্ট আমি পাবো, সেই এলিমেন্টটাকে আমি নাম দিলাম xr2। তার নিশ্চয় r2টা নিশ্চয় r1 প্লাস 1 এর চেয়ে সমান বা বড়। তার মানে নিশ্চয় r1 এর থেকে স্ট্রিক্টলি বড়, ঠিক না? বুঝতে পেরেছো এতদূর? ঠিক আছে কিনা? এইবার আমি কি করব, এবার এপসিলন ইকুয়ালস টু 1/3 নিয়ে নেব, তাহলে 1/3 কন্টেন্স পয়েন্টস অফ f। এবার আমি এখানে r2 থেকে বড় চাই, তাহলে r2 প্লাস 1 করে নেব। হ্যাঁ, এবার এটাকে আমি জাস্ট আর লিখছি না, কারণ তোমরা বুঝে গেছো ব্যাপারটা একই রকম। তাহলে এখানকার পয়েন্টটাকে নাম দেবো
এক্স আর 3 যেটা কিনা বি 1/3 ইউতে আছে, সাজ দ্যাট আর 3 ভ্যালু নিশ্চয় আর 2 এর চেয়ে বড়। এইভাবে আমি কি করব, আমি পরপর পরপর পয়েন্ট বানাতে থাকবো। তাহলে আমি যেটা পাচ্ছি, সো আই গেট এক্স এন বিলংস টু বল 1/n ইউ, ঠিক আছে, এবং আর এনটা নিশ্চয় তার আগেরটা থেকে বড়, আর n - 1 এর চেয়ে বড়। তাহলে আমি কি করতে পারছি, একটা সাবসিকোয়েন্স পেলাম। সো এক্স আর এন ইজ এ সাবসিকোয়েন্স। হ্যাঁ, এবার এমনভাবে তৈরি করেছি, দেখো এখান থেকে বলা যাচ্ছে যে এটা ইউতে, কারণ দেখো ব্যাপারটা কি, প্রথমে ইউ এর বল ছিল 1 রেডিয়াস, তারপরে হাফ, তারপরে আস্তে আস্তে তো ছোট হচ্ছে, ছোট হতে হতে তো ইউ এর দিকে যাচ্ছে, এবং পয়েন্টগুলোও আস্তে আস্তে ইউ এর দিকে যাচ্ছে, কারণ বলটা যত ছোট হচ্ছে পয়েন্টগুলো তো সেই ইউ এর ওই ছোট বলের মধ্যেই থাকছে না আস্তে আস্তে। তার মানে কি এইটা ইউতে কনভার্জ করছে না, অতএব এক্স আর এন কনভার্জেস টু ইউ অ্যাজ এন গোজ টু ইনফিনিটি। বলো এটা কি ক্লিয়ার হলো না? এখানে এইটাকে যদি তুমি আলাদা করে আবার যদি একটু এক্সপ্লিসিটলি দেখাতে চাও, তোমাকে কি করতে হবে, যে কোনো এপসিলন নিতে হবে। তাহলে এবার এর থেকে তুমি একটা এন খুঁজবে সাজ দ্যাট 1/n লেস দ্যান এপসিলন হবে। তাহলে আমি বলতে পারবো যে এক্স আর এন বিলংস টু বল অফ ইউ ফর অল এন গ্রেটার দ্যান এই ক্যাপিটাল এন। তাহলে এটা হওয়া মানে কি, এটা হওয়া মানে 1/n উইল বি লেস দ্যান 1/n হুইচ ইজ লেস দ্যান এপসিলন। তাহলে এরা সবাই কি হচ্ছে, তাহলে এই যে ছোট ছোট বলগুলো তুমি পাচ্ছ 1n এর জন্য, তারা কি হচ্ছে ওই এপসিলন বলের মধ্যে ঢুকে থাকছে, আর প্রত্যেকটা এক্স আর এনটা ছোট বলে থাকছে, মানে কি বড় বলেও থাকবে, বুঝতে পারছো? তো এখান থেকে তুমি এপসিলন ডেফিনেশন দিয়ে তুমি বলতে পারো যে এটা ইউতে কনভার্জ করছে। তাহলে কি দেখুন ইউটা কোথায়, এক্স এরই একটা এলিমেন্ট, তাহলে আমি একটা সাবসিকোয়েন্স পেয়ে গেলাম যেটা এক্স এ কনভার্জ করছে, এক্স এর একটা এলিমেন্টে কনভার্জ করছে। বলো কোনো ডাউট আছে? না স্যার। এই জায়গাটাই একটু তোমাদেরকে বোঝার আছে আর কি। আচ্ছা, আচ্ছা এর কিন্তু কনভার্সও ট্রু। হ্যাঁ, কনভার্স ট্রু মানে কি, দেখো এটা কি দেখালাম যে কম্প্যাক্ট হলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হয়, মানে মেট্রিক স্পেসের ক্ষেত্রে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলেও কম্প্যাক্ট হয়, এটা সত্যি। তো সেইটার জন্য আরও কিছু মানে কনসেপ্ট লাগবে, তো সেগুলো এবার এখানে দেওয়া আছে আর কি। আচ্ছা, তো এবার আমাদেরকে একটা ডেফিনেশন যেটা জানতে হবে সেটা হচ্ছে নেট, এপসিলন নেটের ডেফিনেশন। ডেফিনেশন অফ এপসিলন নেট, ঠিক আছে? এটা কি জিনিস? স্যার 4.14। হ্যাঁ, নাম্বার হচ্ছে 4.14। তো কাকে নেটটা বলা হচ্ছে? একটা ফাইনাইট সেটকে এপসিলন নেট বলা হবে, ঠিক আছে? সো গিভেন epsilon greater than 0, a finite set A equals to A1, A2, n is said to be
an epsilon net of x if x equals to union of k equals to 1 to n such that ball of epsilon a k। তার মানে কি এই যে এটা হচ্ছে বেসিক্যালি সেন্টার অফ দ্য বলস। এই পয়েন্টগুলোকে এপসিলন রেডিয়াসের একটা তুমি বল দিয়ে যদি প্রত্যেকটাকে ঘিরো, তাহলে যে এনখানা তুমি বল পাবে সেই বলগুলো ইউনিয়ন করলে পুরো এক্সটা তুমি পেয়ে যাচ্ছ। মানে এই এনখানা বল দিয়ে তুমি এক্সটাকে কভার করতে পারছো। তো যদি এরকম কভার করা যায় ফাইনাইটলি মেনি বল দিয়ে, তাহলে সেই সেন্টারগুলো দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাকে আমরা বলছি এপসিলন নেট। কার না এক্সের। কথাটা বোঝা গেল কি গেল না? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা ডেফিনেশন হচ্ছে টোটালি বাউন্ডেডের ডেফিনেশন। টোটালি বাউন্ডেডের ডেফিনেশন, আমরা বাউন্ডেডের ডেফিনেশন জানি। একটা সেটকে বাউন্ডেড বলা হবে যদি তার ডায়ামিটার ফাইনাইট হয়, ঠিক কি না? বাউন্ডেড বলা হবে যদি তার ডায়ামিটার ফাইনাইট হয়। এখানে টোটালি বাউন্ডেড কাকে বলে? এক্স ইজ said to be totally bounded, totally bounded if for every epsilon positive there exists an epsilon neighborhood, epsilon net of x। মানে প্রত্যেকটা এপসিলনের জন্যই তুমি একটা করে এপসিলন নেট পাচ্ছ, মানে একটা করে ফাইনাইট সেট পাচ্ছ যাদের এপসিলন বল পুরো এক্সটাকে কভার করছে প্রত্যেকটা এপসিলনের জন্য। মানে 1 দিয়েও করতে পারছো, 2 দিয়েও করতে পারছো, হাফ দিয়েও করতে পারছো, যে কোনো এক্সের জন্যই তুমি এপসিলন নেট পাচ্ছ। এটা স্যার ছবি যদি হয়তো একটু দেখান না। এপসিলন নেট ব্যাপারটা কি? এপসিলন নেট মানে যে একটা ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে যাদের এপসিলন বল দিয়ে পুরো এক্সটাকে তুমি কভার করছো। মানে এই ইউনিয়ন করলে কি হবে? পুরো এক্সটা পাচ্ছ। বুঝতে পেরেছো? প্রত্যেকটা এক্সের জন্যই যদি এরকম তুমি ফাইনাইটলি মেনি পয়েন্টস দিয়ে বা ফাইনাইটলি মেনি বল দিয়ে এপসিলন, মানে বল এই প্রত্যেকটা বলেরই রেডিয়াস কিন্তু সেম এপসিলন। বুঝতে পেরেছো? তাহলে আমি বলবো ওটা একটা এপসিলন নেট। কোনটা নেট? এই সেন্টারগুলো দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাকে আমরা বলছি নেট, এপসিলন নেট। তাহলে প্রত্যেকটা এপসিলনের জন্যই তুমি একটা করে এপসিলন নেট পাচ্ছ। তার মানে কি? যে একটা করে ফাইনাইট সেট পাচ্ছ যাদেরকে এপসিলন নেট, এপসিলন বল দিয়ে ঘিরে তুমি পুরো এক্সটা সমান করতে পারছো, এক্সটাকে কভার করতে পারছো। বুঝতে পেরেছো? যেমন আমি বলতে পারি যে আর ইজ নট টোটালি বাউন্ডেড। ঠিক, বারবার দুটো টি হয়ে যাচ্ছে কেন? কারণ তুমি যদি যে কোনো একটা এপসিলন নাও, ফাইনাইটলি মেনি বল দিয়ে কি পুরো আরটাকে তুমি ঘিরতে পারবে? পুরো আরটাকে ফাইনাইটলি মেনি বল মানে এখানে নেবারহুড, ফাইনাইটলি মেনি ওপেন সেট দিয়ে তুমি কি পুরো বলটাকে ঘিরতে পারবে? যার প্রত্যেকটাই কিন্তু এই দূরত্বটা হচ্ছে 2 এপসিলন, প্রত্যেকটারই 2 এপসিলন। এরকম কটা করে 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 তুমি পুরো আরটাকে ঘিরতে পারবে ফাইনাইট সংখ্যক দিয়ে? না স্যার। তার মানে আর ইজ নট টোটালি বাউন্ডেড। কিন্তু যে কোনো কম্প্যাক্ট সেট টোটালি বাউন্ডেড হবে। যেহেতু স্যার কম্প্যাক্ট মানে বাউন্ডেড হয়ে যাবে। কম্প্যাক্ট হলে কি? ওই যে এপসিলন বল দিয়ে তুমি যত রকমের এপসিলন বল নিতে পারো, মানে
সেন্টার নিতে পারো, তাহলে তারা কি হবে, কভার করে যাবে। কম্প্যাক্ট হলে ফাইনাইট সাব কভার থাকবে, তার মানে ফাইনাইটলি মেনি বল দিয়ে তুমি কভার করতে পারছো, তার মানে এপসিলন নেট এক্সিস্ট করছে। বোঝা গেল? তো কম্প্যাক্ট হলে জিনিসটা হয়ে যাচ্ছে, কিন্তু কম্প্যাক্ট না হলে হবে না। সো এটাই হচ্ছে নেক্সট থিওরেম। যে যদি, আচ্ছা নেক্সট থিওরেমটা ওটা না, নেক্সট থিওরেমটা হচ্ছে আরও একটু পরে আছে। আচ্ছা, এর পরের থিওরেম যেটা বলছে যে টোটালি বাউন্ডেড হলেই বাউন্ডেড হবে, ঠিক আছে? থিওরেম 4.16, if xd is totally bounded, then it is bounded, but converse may not be true, but the converse may not be true. এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ এইসব জিনিস দেখো, এই যে টোটালি বাউন্ডেড, হ্যাঁ, অনেক অনেক স্টুডেন্ট হয়তো মানে ধরো পড়াশোনা করছে না, নেতাজি সুভাষে ঢুকে গেছে, মানে ভাবছে যে এমনি পাস করে যাব, হয়তো পড়াশোনা করতে লাগবে না, তো তারা এই টোটালি বাউন্ডেড কথাটা হয়তো কোনোদিন শুনবে না, ওই জন্য কোশ্চেন দিয়ে দেবে, তো ঘাবড়ে যাবে টোটালি বাউন্ডেড আবার কি জিনিস, ঠিক না? তো এই জন্য এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো ডেফিনেশনটা যদি কারো মনে থাকে, সে কিন্তু ইজিলি অ্যান্সারটা করতে পারবে, ঠিক আছে? তো এটা প্রুভ করতে গেলে কি করতে হবে? আমাকে বাউন্ডেড দেখাতে হবে। আমার টোটালি বাউন্ডেড দেওয়া আছে। টোটালি বাউন্ডেডের অর্থ কি, যে কোনো এপসিলন বল দিয়ে তুমি এটাকে ফাইনাইটলি মেনি এপসিলন রেডিয়াসের বল দিয়ে কভার করতে পারবে এক্সকে। এবার এপসিলন তুমি যা নিতে চাও তোমার হাতে আছে ওটা। ধরো আমি 1 নিতে পারি, ঠিক আছে? সো আমি প্রুফ, সো টেক এপসিলন ইকুয়ালস টু 1, আমি 1 রেডিয়াসের অ্যাজ এক্স ইজ টোটালি বাউন্ডেড, আবার টোটালি বাউন্ডেড, there exists a finite set A equals to A1 A2 dot dot AN such that X equals to union of I equals to 1 to N, বল 1 রেডিয়াসের বল নিচ্ছি, আর সেন্টারগুলো হচ্ছে তোমার এই এগুলো। তাহলে আমি এই এন খানা বল দিয়ে পুরো এক্সটাকে কভার করে দিচ্ছি। ক্লিয়ার হলো কি হলো না? মানে এটা যদি তুমি ছবি আঁকতে চাও ব্যাপারটার, তাহলে এরকম ধরে নাও এক্সটা হচ্ছে আমার এরকম, তাহলে এখানে আমি কয়েকটা বল দিয়ে আমি পুরো এক্সটাকে কভার করতে পারছি। এরকম করে কভার হয়ে গেল। কটা বল লাগলো বলো? কটা বল দিয়ে কভার করলাম? 8টা বল দিয়ে আমি কভার করে দিলাম। তার মানে এখানে এন এর ভ্যালু কত হলো? 8। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তো এইরকম তুমি মনে মনে ভাবতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমার A1, হ্যাঁ, A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে ও A3। তাহলে স্যার এখানে A1 A2 A8 পর্যন্ত গেল। হ্যাঁ, মানে বলের সাইজ যেরকম হতে পারে সেই জন্য A1 হ্যাঁ, A2। হ্যাঁ, বলের সাইজ 1,
প্রত্যেকটারই সাইজ কত 1 করে, কারণ এটাই যে 1, সবটাই সমান রেডি। epsilon equal to 1 রেডিয়াস আছে। হ্যাঁ, সবটাই আমি সমান নিয়ে নিয়েছি, আর পুরো এক্সটা কভার হয়ে গেছে। ঠিক, এইবার আমি কি দেখাতে চাই, যে এই এক্সের ডায়ামিটার আমি দেখাতে চাই যে ফাইনাইট হবে। ঠিক, এক্সের ডায়ামিটার, তাহলে আমাকে এক্স থেকে যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স আমি দেখাবো একটা ফাইনাইট নাম্বারের চেয়ে ছোট হবে, যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স। ডায়ামিটার অফ এক্স মানে কি, দেখো ডায়ামিটার অফ এক্স এটা কি ছিল, সুপ্রিমাম অফ ডিস্টেন্স অফ ইউ কমা ভি সাচ দ্যাট ইউ আর ভি দুটোই কিনা এক্সের এলিমেন্ট, এটাই তো ছিল। তো আমি যদি যে কোনো ইউ ভির জন্য এই ডি অফ ইউ ভি একটা ফাইনাইট নাম্বারের চেয়ে ছোট দেখাতে পারি, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? সো লেট ইউ ভি বিলংস টু এটা স্যার এক্স। আরেকবার বলুন না, এটা কোনটা? ওই কি কথাটা বললেন, মানে যেটা প্রুভ করবেন আর কি। ঠিক আছে, ওটা আমি যখন দেখিয়ে দেবো তখনই বুঝতে পারবে। আমি চাইছি কি যে এই নাম্বার ডায়ামিটারটা ফাইনাইট হোক। ফাইনাইট হোক মানে কি, কোনো একটা ফাইনাইট নাম্বারের চেয়ে ছোট হবে, ধরো 100-র চেয়ে ছোট হবে, যদি দেখাতে পারি যেটা 100-র চেয়ে ঠিক ছোট, ঠিক ঠিক, তার মানে তো ফাইনাইট হয়ে গেল নাকি, বাউন্ডেড হয়ে গেল। ফাইনাইট। বুঝতে পেরেছো? সো আমি ওটা ফাইনাইট দেখাতে চাইছি। তো আমি দেখাতে চাইছি যে কোনো ইউ ভি এর জন্য এই যে ডি ইউ ভিটা সবসময় ধরো একটা নাম্বারের চেয়ে ছোট হবে, তাহলে তার সুপ্রিমামটা ওই নাম্বারের চেয়ে ছোট হবে, তাহলেই ফাইনাইট হয়ে যাবে। এটাই আমার লক্ষ্য। ওকে, এবার দেখো ইউ ভি দুটোই হচ্ছে এক্সের এলিমেন্ট, তো নিশ্চয়ই ইউটাও কোনো একটা বলে থাকবে, ভিটাও কোনো একটা বলে থাকবে। হ্যাঁ কি না বলো? কোনো কোশ্চেন আছে এখানে? সো লেট ইউ বিলংস টু ইউটা এই 8টা বলের মধ্যে কোন একটা বলে থাকবে, আমি তো জানি না কোনটাতে থাকবে। তো ধরে নিলাম ইউটা থাকবে এ জেতে, এ জেতে। হ্যাঁ, যেখানে জেটা এই 1 থেকে n এর মধ্যে কোনো একটা ভ্যালু আছে, আর ভিটা থাকবে বি এ কেতে, সরি এ কেতে। ঠিক, তাহলে একটা জেতে রাখলাম, একটা কেতে রাখলাম। আমি এমন হতেই পারে যে দুটোই কিন্তু একটাই বলে আছে, হতেই পারে, কিন্তু আমি তো জানি না, আমি ওই জন্য নাম আলাদা আলাদা নাম দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা বলা যায় যে ডি অফ ইউ কমা ভি ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ ইউ কমা এ আই প্লাস ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাচ্ছি ডি অফ এ আই কমা এ জে প্লাস ডি অফ এ জে কমা ভি লেখা যায় বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। বলো। হ্যাঁ স্যার, একটা করে আমি এক্সট্রা পয়েন্ট এখানে এ আই অ্যাড করলাম। এখানে এ আই কেন নিলাম, কারণ ইউটা এ আই এর এ সরি এ জে নিতে হতো, এ জে এর বলে আছে, তাহলে আমাকে প্রথমে জে নিতে হবে। ঠিক আছে, এটাকে জে করতে হবে, এটা তাহলে জে হয়ে যাবে, এটা কে হয়ে যাবে, এটা কে হয়ে যাবে। এই ভিটা দেখো কে বলে আছে, সেই জন্য এখানে ভি এর সঙ্গে কে কে করালাম, আর ইউ এর সঙ্গে জে কে করালাম। বুঝতে পেরেছো? দেখো এইটা, দেখো ইউটা যেহেতু এ জে বলে আছে, তাহলে ইউ আর এ জে এর মধ্যে ডিস্টেন্স কত বলো? ইউটা বল অফ এ জেতে আছে, তার মানে জে আর ইউ এর মধ্যে, এ জে আর ইউ এর মধ্যে ডিস্টেন্স কত বলো? কম হবে এর থেকে, ওই কত এটা থেকে? ডায়ামিটার থেকে কম হবে। আরে আমি বলছি এইটা হচ্ছে এ জে, আর এটা হচ্ছে তার বল, আর এর মধ্যে কোথাও একটা ইউ আছে, তাহলে ইউ আর এ জের মধ্যে ডিস্টেন্স কতটা? একের থেকে কম নাকি?
কারেক্ট, কারণ এটা 1 রেডিয়াসের বল, তো তাহলে 1-এর থেকে কম। তাহলে এইটা হচ্ছে 1-এর চেয়ে কম, এইটাও 1-এর চেয়ে কম না, ভিটা তো 1-এর বলে আছে, তার মানে এটাও 1-এর চেয়ে কম, এটাও 1-এর চেয়ে কম। আর এইটা সম্পর্কে তো আমি জানি না, এজে আর 1-এর মধ্যে কতটা গ্যাপ আমি তো জানি না সেটা, কিন্তু এইটা নিশ্চয়, দেখো এইটা যদি এ সেট হয়, ধরো এটা এ সেট, তাহলে এর যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হতে পারে, সেটা নিশ্চয়ই তার ডায়ামিটারের থেকে ছোট হবে। এই জিনিসটা লেস, এই জিনিসটা লেস দ্যান ডায়ামিটার অফ এ, কিন্তু এতে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, এন খানা পয়েন্টস আছে, তো ডায়ামিটার নিশ্চয়ই ফাইনাইট হবে। ফাইনাইটলি মেনি সেটস যদি পয়েন্টস থাকে, তার মানে এর ডিস্টেন্স, এই ডিস্টেন্স, যতগুলো তুমি ডিস্টেন্স বানাতে পারছো, ফাইনাইটলি মেনি ডিস্টেন্স হবে, এনসি 2 খানা ম্যাক্সিমাম ডিস্টেন্স তুমি বানাতে তার পারছো, মানে ডায়ামিটারটা বাউন্ডেড হয়ে যাবে। তাহলে ডায়ামিটারটা বাউন্ডেড, এটা নাম্বার ফাইনাইট, এটা ফাইনাইট, তার মানে আমি বলতে পারছি কি এটা হয়ে যাচ্ছে 2 প্লাস ডায়ামিটার অফ এ এর থেকে ছোট হবে, তাহলে এটা ফাইনাইট নাম্বার। তাহলে এটা যে কোনো ইউভির জন্য এটা কিন্তু আর ইউভির উপর ডিপেন্ড করছে না, ঠিক কি না, ডান দিকটা আর ইউভির উপরে ডিপেন্ডেন্ট নয়, তার মানে আমি লিখতে পারছি যে সুপ্রিমাম অফ ডি ইউ কমা ভি such that uv belongs to x is less than equals to 2 plus diameter of a, হলো, অতএব which is finite, এটা কেন ফাইনাইট, কারণ a is ফাইনাইট সেট, ফাইনাইট সেটের ডায়ামিটার ফাইনাইট হবে, এটা নিয়ে কোনো ডাউটই নেই, অতএব ডায়ামিটার অফ এক্স ইজ ফাইনাইট, অতএব এক্স ইজ বাউন্ডেড। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। গুড। আচ্ছা, এইবার আমি তাহলে এটা হয়ে গেল যে টোটালি বাউন্ডেড মানে বাউন্ডেড, তাই না? এবার নেক্সট এখানে একটা কনভার্স ইজ নট ট্রু, বাউন্ডেড হলেই যে টোটালি বাউন্ডেড হবে সেটা বলা যায় না, ঠিক আছে, বাউন্ডেড হলেই যে টোটালি বাউন্ডেড হবে সেটা বলা যায় না। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা তুমি রিয়েলে কোনো এক্সাম্পল খুঁজে পাবে না, মানে রিয়েল সেটের মধ্যে কোনো এক্সাম্পল পাবে না, কারণ রিয়েলের ক্ষেত্রে বাউন্ডেড সেটটাকে তুমি কোনো একটা কম্প্যাক্ট সেটের মধ্যে রাখতে পারবে, আর কম্প্যাক্ট মানেই টোটালি বাউন্ডেড হয়ে যাবে, তো রিয়েলের মধ্যে এটা করা যাবে না, সেই জন্য তোমাকে কি করতে হবে, একটু রিয়েলের বাইরে বেরোতে হবে, ঠিক আছে। তো তোমাদের মনে করো আমি একটা স্পেসের কথা বলেছিলাম না, L1 L2 L3 L ইনফিনিটি এরকম বলেছিলাম, কি মনে পড়ছে? হ্যাঁ স্যার। তো এখানে আমাদের নিতে হবে যেটা L2 স্পেস, এইটাকে আমি নেব x হিসাবে, হ্যাঁ। তো L2 স্পেসটা কি, L2-র এলিমেন্টগুলো কারা কারা, L2-র এলিমেন্ট হচ্ছে এক একটা সিকোয়েন্স, ঠিক আছে, তো এই জন্য x বার নাম দিচ্ছি, x বার, তো x বারের মধ্যে কি আছে, সিকোয়েন্স আছে, সেটা বল সিকোয়েন্স, মানে সিকোয়েন্সকে তুমি ইনফাইনাইট টাপল হিসাবেও লিখতে পারো, x1 x2 ডট ডট xn, পুরো মানে 1 থেকে ইনফিনিটি অবধি, হ্যাঁ, মানে একটা সিকোয়েন্স ভাবতে পারো, ঠিক আছে, সাচ দ্যাট প্রত্যেকটা xn কোথাকার এলিমেন্ট, আর এর এলিমেন্ট, আর কি, আর একটা দরকার যে সাচ দ্যাট মড xn এর স্কোয়ার করে যদি তুমি সিরিজটার সাম নাও তাহলে সেটা ফাইনাইট হবে, এটাকে বলা হচ্ছে, এইভাবে আমি যদি লিখি সেট অফ অল স্কোয়ার সামেবল
সামেবল সিকোয়েন্স। বোঝা গেল? স্কোয়ার সামেবল কেন? কারণ স্কোয়ার করে আমি দেখো এখানে যেহেতু রিয়েল না, তো আমি মড না নিলেও চলবে, যেহেতু স্কোয়ার করেছি। মড এক্স এর স্কোয়ার ইজ এক্স স্কোয়ার ইন কেস অফ এক্স ইজ রিয়েল, হোয়েন এক্স ইজ রিয়েল, তাই না? তো এটা তো অটোমেটিক্যালি সত্যি। ঠিক আছে, এটা লিখলেও এটা মানে যে এটা কেন লিখছি বলো তো, কারণ এটা আমি ইনকেস যদি সি হতো তাহলে এখানে আমাকে মড দিতে হতো। সি এর জন্য এখানে L2R লিখে এটাকে লিখে L2R, মানে আমরা যেটা নিচ্ছি L2R। অনেক সময় L2Cও কনসিডার করা হয়, কিন্তু আমরা এখানে L2R নিয়েই কাজ করছি। বোঝা গেল? সেই জন্য এইটা মডটা আমি দিলাম যাতে কম সি এর ক্ষেত্রেও কাজ করে যাই। তো এইটা হচ্ছে আমাদের স্পেস, মানে এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। হ্যাঁ, তো এক একটা পয়েন্ট মানে এক একটা সিকোয়েন্স। এবার দুটো সিকোয়েন্সের মধ্যে ডিস্টেন্স আমি কিভাবে বের করব? হ্যাঁ, তো ডিস্টেন্স বিটুইন এক্স আর ওয়াই, তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে x1 x2 এইরকম একটা সিকোয়েন্স, ওয়াইটা হচ্ছে y1 y2 y3 এইভাবে একটা সিকোয়েন্স। তাহলে এদের মধ্যে সিকোয়েন্সটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে যে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, মড না নিলেও চলবে, xn মাইনাস yn তার হোল স্কোয়ার। এইটাকে সাম নেব, নিয়ে পুরোটার রুট, স্কোয়ার রুট করে দেব। এই ভ্যালুটাই হবে এদের মধ্যে ডিস্টেন্স। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা, এবার আমাকে এখান থেকে একটা সিকোয়েন্স, আমি একটা সেট তৈরি করব। এখান থেকে একটা সেট তৈরি করব। তো এর মধ্যে তুমি নর্মও ডিফাইন করতে পারো। নর্ম অফ এক্স বার ইজ এই জিনিসটা দিয়েই করতে পারো, এক্স স্কোয়ার ইকুয়াল টু বিফোর হাফ। তাহলে দিস উইল বি এ নর্ম। এবার তুমি যদি একটা ম্যাপ ডিফাইন করো, ফাংশন L2 থেকে RA ডিফাইন্ড বাই x bar goes to norm of x, norm of x, then নর্মের ডেফিনেশন থেকে এটা ফলো করে যে f is continuous function। ঠিক আছে, এটা খুবই ইজি। হ্যাঁ, follows from the norm property। এটা আমরা বেসিক্যালি সব কিছু করা হয়ে গেছে। কেন বলো তো? আমরা এটা অলরেডি প্রুভ করে দিয়েছি যে দিস ডি ইজ এ মেট্রিক। এটা আমরা প্রুভ করেছি, রাইট? D2 বলে আমরা প্রুভ করেছি। ও, যদিও এটা ইনফিনিটির ক্ষেত্রে প্রুভ করেছি কি? হ্যাঁ, করেছি তো। এটা অলরেডি আমাদের প্রুভ করা হয়ে গেছে। এই যেখানে তোমার ওই থিওরেমগুলো এসছিল, কি থিওরেমগুলো? দুটো থিওরেম ছিল না, দাঁড়াও নামটা মনে পড়ছে না। হোল্ডার্স ইনইকুয়ালিটি আর মিনকোস্কিস ইনইকুয়ালিটি ছিল না? হ্যাঁ, তো ওখানে আমরা এই জিনিসগুলো অলরেডি প্রুভ করেছি যে এটা একটা মেট্রিক হয়। আর এটা মেট্রিক হওয়া মানেই এটা একটা নর্ম হবে। ঠিক আছে, নর্মের প্রপার্টি দেখলেই বুঝতে পারবে যে মেট্রিকের জিনিসটা সেম জিনিস, মানে নর্মটা হচ্ছে। আর নর্ম হচ্ছে মানেই নর্মের প্রপার্টি থেকে, মানে বেসিক্যালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে প্রুভ করা যায় দিস ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, আর এটা কন্টিনিউয়াস ফাংশনটা সেটাও একটা দরকার এখানে। আচ্ছা, অ্যান্ড কন্টিনিউয়াস ফাংশন বলে তুমি যদি একটা সেট কনসিডার করো,
set of let consider that set is আচ্ছা নাম দাও f equals to set of all x belongs to L2 such that এদের নর্ম হচ্ছে 1। তাহলে দেখো এটা একটা কন্টিনিউয়াস ফাংশন ইকুয়ালস টু 1, therefore f is closed and bounded। আমি এখানে দেখো অনেকটা হাইনি বোরেলের কনভার্স ট্রু নয়, সেটাও আমি এখান থেকে দেখাতে পারবো। দেখো ক্লোজডও হচ্ছে আবার বাউন্ডেডও হচ্ছে, কিন্তু বাট f is not totally bounded and compact মানে এফটা কম্প্যাক্টও নয় আর টোটালি বাউন্ডেডও নয়। কম্প্যাক্ট হলেই তো টোটালি বাউন্ডেড হয়ে যেত, তো এটা তো টোটালি বাউন্ডেড নয়, যার ফলে এটা কম্প্যাক্টও হবে না। ঠিক আছে, এইটা আমরা এখানে দেখাবো। এই এফটা যে টোটালি বাউন্ডেড নয় সেইটা আমরা দেখাবো। তাহলে দেখো বাউন্ডেড ইজ ক্লিয়ার, কারণ যে কোনো পয়েন্টের নর্ম হচ্ছে কত 1। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই এটা কত হবে? দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এটা আমরা এটা মানেই তো এটা না, নর্মের থেকে আসে এটা, আর এটা মানেই হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু নর্ম এক্স প্লাস নর্ম ওয়াই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বেসিক্যালি। হ্যাঁ, তো এটা নর্ম থেকে আসছে, নর্মের প্রপার্টি, মানে বেসিক্যালি এক্স মাইনাস 0 আর ওয়াই মাইনাস 0 করছো তুমি এটা। ঠিক আছে, তো এটাও লেস দেন 1, এটাও 1 আর এটাও 1, তার মানে এটা 2 হয়ে গেল। তার মানে যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স কত? ম্যাক্সিমাম হচ্ছে 2। ঠিক আছে, 2, তার মানে কি f is bounded, f is bounded, কিন্তু fটা টোটালি বাউন্ডেড নয়। এটা আমরা দেখাবো, তো এইটা আজকে আর দেখাবো না। ঠিক আছে, এই যতদূর বললাম এই জিনিসগুলো একটু তোমরা মানে ভাবো যে যে জিনিসগুলো বলা হলো সেই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা ভাবো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে পরের দিন আমাকে বলবে, এখান থেকে আমরা বাকিটা শুরু করব। ওকে? হ্যাঁ স্যার।